Good afternoon, everyone. আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম গুড আসসালাম। আফটারনুন। কেমন আছেন? আমি good afternoon. কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম আপনি কেমন আছেন? আমিও আছি, আল্লাহর মতো ভালো আছি। ম্যাম লেট হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অনেকজনের wish আমি পেয়েছি। থ্যাংক ইউ। ওকে, আজকে আমরা একটু ফাস্ট স্টার্ট করব। এর মধ্যে যারা জয়েন করতে থাকুক। সো রেকর্ডিংটা অন করি। Okay. So, we will start today a new chapter, which is chapter 8 of your book, Integrated Marketing Strategies and Pricing Strategies for Small and Medium Enterprises. ঠিক আছে, আপনাদের পড়েছি চ্যাপ্টার 8 আমরা দেখতে আছে। ওকে, সো ফার্স্ট আমরা যেটা বলি, অ্যাডভার্টাইজিংটা আসলে কি, কে বলতে পারবেন বলেন তো? হোয়াট ইজ অ্যাডভার্টাইজিং? এটার আসল মানে মূল কাজটা কি? অ্যাডভার্টাইজমেন্ট অথবা আমরা যে প্রমোশন বলি, অ্যাডভার্টাইজিং তো এটা হচ্ছে প্রমোশনাল অ্যাক্টিভিটিসের একটা টুলস আমরা বলতে পারি। হ্যাঁ, সো এটা কি বেসিক যে পারপাস, এটা কি অ্যাডভার্টাইজিং এর বেসিক পারপাস কি? আনসার করতে হবে, ফার্স্ট আনসার করতে হবে, এটা খুব বেশি ম্যাম মানুষকে হচ্ছে কোনো পণ্য সম্পর্কে মানে অবহিত করা, যেন মানুষ খুব ভালোভাবে সেই পণ্যটা সম্পর্কে জানতে পারে, যে একদম পুরো ডিটেইলস ভাবে যেন জানতে পারে। So creating awareness among the customer or consumer, এটাই তো Yep. বলতে চাচ্ছি না? সো এই যে awareness create করা or letting the customers know about the product or service that you will offer them. So এটা কি? এটা আসলে এটা হচ্ছে একটা communication. হ্যাঁ, এটা হচ্ছে একটা communication through which we can persuade our customers or consumer for buying our product. কমিউনিকেশনের একটা আমরা টুল বলতে পারি অ্যাডভার্টাইজিংটা, ঠিক আছে? সো অ্যাডভার্টাইজিং কথাটা শুনলে আমাদের কাছে মনে হয় কি, ইউজুয়ালি এটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে দেয়ার আর হিউজ কস্ট উইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ যে বিগ বাজেট যে আমার অ্যাডভার্টাইজমেন্টগুলো হয়, টিভি কমার্শিয়ালসগুলো হয়, সেখানে অনেক বেশি ইনভেস্টমেন্ট হয়ে থাকে। এই যে একটা সেলিব্রিটি ফেস ইউজ করা, বিভিন্ন কনসেপ্ট ইউজ করা, আমার মেকিং থেকে এডিটিং থেকে শুরু করে ফাইনালি এটা যখন তার মানে কি, ইট ইজ বেসিক্যালি বেসড অন দ্য based on uh, the communication that will be drawn for convincing the customer to to attract to attract the customer for our product, আমাদের প্রোডাক্টের জন্য কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করা বা তাদেরকে ম্যানিপুলেট করা বা কনভিন্স করার জন্য কি এই কমিউনিকেশনটা, যেখানে কি এতগুলো ইনভেস্টমেন্ট কি করা হয়, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট এটার সাথে রিলেটেড। সো এই যে অ্যাডভার্টাইজমেন্ট যেটাকে আমরা মানে চিন্তা করে থাকি, দ্যাট ইট শুড বি এক্সপেন্স দ্যাট must include a huge budget or that should include a huge budget. But small and medium enterprises ক্ষেত্রে আমরা কিন্তু লাস্ট লেকচারগুলোতে বলেছি that they cannot bear such types of কস্ট, তারা এত বড় কস্ট তারা কখনো বিয়ার করতে পারবে না। সো যার কারণে তারা কি করে, তারা বিভিন্ন রকমের শর্টকাট পে অর স্ট্র্যাটেজি ফলো করে। যেমন মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি হিসেবে তারা গ্যারিলা মার্কেটিং ইউজ করে, মার্কেটিং কনসেপ্টটা ইউজ করে, যেখানে বিগ বাজেটে না গিয়ে স্মল বাজেটের মধ্যে দে ক্যান ব্রিং সামথিং নিউ অর ইউনিক সো দ্যাট দ্য কাস্টমার্স উইল বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দেম। সো এই যে এই সেম কনসেপ্টটা কিন্তু অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রেও স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এটা কি করতে পারে, ইউজ করতে পারে। দ্যাট মিনস দে ক্যান অলসো create their advertisement but investing less compared to the one that is invested by the larger রাইভেলস, যে বড় বড় অর্গানাইজেশনগুলো আছে তারা কি করে, তারা হচ্ছে অনেক বিগ বাজেটে তাদের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টগুলো নিয়ে আসে। বাট স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেহেতু তারা এটা এত বড় কস্ট তারা বিয়ার করতে পারে না, তারা কি করতে পারবে, তারা স্মল বাজেটে তারা কি করবে, অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে। সো ওই যে তার মধ্যে একটা মানে কয়েকটা স্ট্র্যাটেজি আছে যেটা তারা ফলো করতে পারে। সো তার মধ্যে একটা হচ্ছে কি কোঅপারেটিভ অ্যাডভার্টাইজিং, আর একটা হচ্ছে শেয়ার্ড অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, কোঅপারেটিভ অ্যাডভার্টাইজিংটা কি,
That means it is the advertising strategy that a small or medium enterprises can take with the help of a cooperative initiative. তার মানে একটা কোঅপারেটিভ ইনিশিয়েটিভ থাকবে কাদের সাথে? উইথ, ফর এক্সাম্পল আপনি হচ্ছে মার্কেটার আর আপনি হচ্ছে, সরি মার্কেটার না বলে আমরাও যেহেতু স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ নিয়ে করছি, আমরা বলি আমরা অন্টারপ্রেনার। হ্যাঁ, যে আমার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের একজন অন্টারপ্রেনার হিসেবে আপনি কি করবেন? আপনি ওই যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টগুলো কাদের থ্রুতে আপনি কাস্টমারের কাছে পৌঁছান? ফর এক্সাম্পল রিটেলারের কাছে থ্রুতে। হ্যাঁ, সো রিটেলারের সাথে আপনি কি করলেন? একটা আপনি যেটাকে বলতে পারি আমরা একটা কোঅপারেটিভ একটা এফোর্ট, যেখানে দুইজন মিলে, both of you, that means the retailer who will also sell your product as well as you two will be combinedly investing in their money. That means the cost that it has to be bared by the two parties who are involved with this product or service or marketing with this product or service. তার মানে প্রোডাক্টটা যে হচ্ছে আমার বিজনেস করছি আমি অ্যাজ এ ওনার, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দ্য মিডিয়া দ্যাট আই উইল বি ডেলিভারিং ইট টু দ্য কাস্টমার, দ্যাট মিন দ্য রিটেলার, তারা দুইটা পার্টি একসাথে দে উইল বেয়ার দ্য কস্ট অ্যাসোসিয়েটেড উইথ অল অফ দ্য এক্সপেন্সেস অ্যারাইজিং আউট অফ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যতগুলো কস্ট আসবে দুজনে মিলে এটা বেয়ার করবে। সেটা কিরকম? ফর এক্সাম্পল, যেমন ধরেন রিটেলার সে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিল, সেই অ্যাডভার্টাইজমেন্টে আপনার প্রোডাক্ট ওর সার্ভিসও সে কি করলো, ইনক্লুড করলো, বা সেটাও তার অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ইনক্লুড করলো। সো সেটার কস্টটা আপনি কি করতে পারেন? আপনি তার সাথে শেয়ার করতে পারেন ফর ডেমনস্ট্রেটিং অর ফর including your product or service category in his or her advertisement. বুঝা গেছে আমার কথাটা? আমার কথা কি বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। এই যে যেমন ধরেন ফর এক্সাম্পল, যেমন ধরেন এই যে অন্য আরেকজনের সাথে মিলিয়ে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিলাম, মানে অন্য আরেকজনের সাথে বলতে গেলে এটা মানে মিক্স হয়ে যাবে, আপনার শেয়ার্ড অ্যাডভার্টাইজিং আর কোঅপারেটিভ অ্যাডভার্টাইজিংটা মিক্সড হয়ে যাবে। তো কোঅপারেটিভ অ্যাডভার্টাইজিং হচ্ছে, এটা হচ্ছে রিটেলার বেসিক্যালি সে অ্যাডভার্টাইজমেন্টটা করে, হ্যাঁ, বাট কস্টটা আপনি তার সাথে শেয়ার করছেন, এখানে আপনার কোনো involvement নাই, all of the making, all of the editing, all of the thing will be done by the retailer, but as the retailer has included your product or services in his advertisement, so that you will also pay or you will also share the cost together with the retailer সাথে আপনি কি করবেন, সেই কস্টটা শেয়ার করবেন। আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন ধরেন এই যে বিভিন্ন ধরেন ইলেকট্রনিক্সের শোরুম আছে না, যারা হচ্ছে কোনো স্পেসিফিক ব্র্যান্ডের প্রোডাক্ট তারা সেল করে না, তারা কি করে, তারা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো একসাথে সেল করে। হ্যাঁ, যেমন ধরেন MK ইলেকট্রনিক্স, এটা একটা শপ, এখানে ইলেকট্রনিক্সের জিনিসপত্র পাওয়া যায়, একদম সবগুলো ব্র্যান্ডের জিনিসপত্র আছে, সিঙ্গার আছে, ওয়ালটন আছে, শার্প আছে, ট্রান্সটেক আছে, সবগুলোই আছে। সো তারা ফর এক্সাম্পল তারা তাদের দোকানের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট বানালো, যেখানে আপনার প্রোডাক্টের নামগুলোও আছে, বা আপনার বিজনেসের সাথে রিলেটেড যে প্রোডাক্ট ও সার্ভিসগুলো আছে সেগুলো ওই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আছে, বিকজ দে আর সেলিং দিস প্রোডাক্ট, অ্যান্ড অ্যাজ দিস আর দ্য প্রোডাক্ট দ্যাট ইউ আর প্রোভাইডিং, so that you can share the cost which has been occurred during the advertisement process. আমার রিটেলারের সাথে আমি কি করতে পারি, অ্যাডভার্টাইজমেন্ট কস্টটা আমি শেয়ার করতে পারি, তাহলে টোটালটা তাকেও দিতে হলো না আমাকেও দিতে হতো না, এটা একটা কোঅপারেটিভ একটা এফোর্ট দ্যাট উই ক্যান শেয়ার টুগেদার। বুঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, শেয়ার্ড অ্যাডভার্টাইজিংটা কি? শেয়ার্ড অ্যাডভার্টাইজিং হচ্ছে এখানে হচ্ছে সিমিলার টাইপসের আমার যে বিজনেস ওনারগুলো আছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের, তারা একসাথে একটা সিন্ডিকেট তারা ফর্ম করতে পারে, ওয়্যার দে উইল বি ক্রিয়েটিং অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর দেয়ার প্রোডাক্ট অর সার্ভিস। তারা একসাথে বিভিন্ন ওনার একসাথে হয়ে তারা কি করবে, তারা তাদের সবগুলো অর্গানাইজেশন মিলে একটা সিন্ডিকেট করবে, যারা হচ্ছে একটা সিঙ্গেল অর ইন্ডিভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট করবে তাদের নিজেদের প্রোডাক্টগুলোর জন্য। ফর এক্সাম্পল, যেমন ধরেন এই যে
মেলা হয় না, ট্রেড ফেয়ার হয় না। ট্রেড ফেয়ারে অনেকগুলো আমার ফার্নিচারের দোকান থাকে। ফর এক্সাম্পল যেমন ধরেন নাদিয়া ফার্নিচার, তারপরে হচ্ছে যেমন ধরেন হাতিল আছে, তারপরে আর কি কি আছে, নোন, ব্রাদার্স ফার্নিচার। হ্যাঁ ব্রাদার্স ফার্নিচার আছে, আরো আছে তো নোন কিছু ব্র্যান্ডস আছে যেগুলো ম্যাম রেনগাল, হ্যাঁ হ্যাঁ রেনগাল ম্যাম। রিঙ্গল, আচ্ছা যাই হোক। এই যে এতগুলো ফার্নিচার, আমার ফার্নিচার বিজনেসের সাথে রিলেটেড যে আমার স্মল আর মিডিয়াম এন্টারপ্রাইজগুলো আছে, তারা কি করে, তারা এই মেলার সময় তারা কি করে একসাথে সিন্ডিকেট করে, এই যেহেতু তারা সিমিলার টাইপের প্রোডাক্টগুলো তারা কি করছে, তারা বিক্রি করবে বা অফার করছে, সো তারা একসাথে একটা অ্যাডভার্টাইজমেন্ট বানায় যেখানে হচ্ছে সবগুলো অর্গানাইজেশন বা সবগুলো ব্র্যান্ডের নামগুলো দিয়ে কি করা হয়, একটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়। তার মানে ওই অ্যাডভার্টাইজমেন্টটা কি করে, ইট নট অনলি প্রমোটস আ সিঙ্গেল ব্র্যান্ড বাট all of the brands which are included, all of the similar products which are included in that এরা যে ওই সিন্ডিকেটের ভিতরে যে যে অর্গানাইজেশন গুলো আছে তাদের যে সিমিলার টাইপসের যে প্রোডাক্টস গুলো আছে সবগুলো একসাথে তারা কি করতে পারে ওখানে প্রমোট করতে পারে। ঠিক আছে, বোঝা গেছে শেয়ার অ্যাডভার্টাইজিং। সো দুটা আপনি যে বলেছেন একটু আগে একজন কে জানি বলেছিল যে শেয়ার, আমরা এটাকে তো বলতে পারি যে একসাথে অনেকজন মিলে আমরা যখন এটা শেয়ার করে থাকি, বাট শেয়ারিংটা হয় কখন, শেয়ারিংটা হয় যখন হচ্ছে সিমিলার টাইপসের সিমিলার প্রোডাক্টের সাথে রিলেটেড যে অন্টারপ্রেনার্সগুলো আছে বা ওনার্সগুলো আছে তারা একসাথে হয়ে একটা সিন্ডিকেট করে যখন একটা ইন্ডিভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট বানায় বা একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রোগ্রাম তারা অ্যারেঞ্জ করে যেখানে কি যে কস্টটা হয় তারা নিজেদের মধ্যেই সেটা শেয়ার করে, তখন এটা হচ্ছে শেয়ার্ড অ্যাডভার্টাইজিং। দোজ আর দ্য ওনার্স হু অল অফ দেম আর রিলেটেড উইথ দ্য বিজনেস, হ্যাঁ তারা একই বিজনেসের সাথে বা একই প্রোডাক্টের সাথে রিলেটেড। আর কোঅপারেটিভ হচ্ছে বেসিক্যালি রিটেলাররা এখানে অ্যাডভার্টাইজমেন্টটা করে, বাট দ্য কস্ট ইজ অলসো বেয়ার বাই দ্য ম্যানুফ্যাকচারার অর দ্য বিজনেস ওনার অর দ্য entrepreneur because the product or service of them are included in that advertisement. বুঝা গেছে? সো এটা কি করছে, আমি যদি ইন্ডিভিজুয়ালি আমি অ্যাডভার্টাইজমেন্ট বানাতে একটা টিভি কমার্শিয়াল আমি বানাতে চাই আমার, বা একটা নিউজ পেপারে আমি যদি অ্যাড দিতে চাই, অথবা একটা বিলবোর্ড ইউজ করতে পারি, অথবা আমার সোশ্যাল মিডিয়া হতে পারে, অনলাইনে হতে পারে। সো যে কোনোভাবে আমি যখনই কি করব, যে কোনো অ্যাডভার্টাইজিং এফোর্ট আমি ইনিশিয়েটিভ নিব, আমাকে অবশ্যই কস্টটা বিয়ার করতে হবে। আর এই কস্টটা ইন্ডিভিজুয়ালি বিয়ার করাটা অনেকটা কি হয়ে যায়, টাফ হয়ে যায়, বিকজ দ্য বিজনেস, স্মল বিজনেস, দে হ্যাভ স্মল বাজেট ফর দিস টাইপস অফ এক্সপেন্স। সো এই জন্য তারা কি করতে পারে, দে দিস efforts, এই যে দুইটা আমার অপশন আমি বললাম, these are not only going to save their but financial resource, but also help them to meet their communication purpose, to let the customers know about them, তাদের সম্পর্কে জানার জন্য যে একটা কমিউনিকেশনের একটা পারপাস আছে সেটাও কি করতে পারবে, ফুলফিল করতে পারবে, বাট বাই ইনভেস্টিং আ স্মল অ্যামাউন্ট। ঠিক আছে, বুঝা গেছে? এইভাবেই বলা হচ্ছে আর কি, যে আমরা বললাম যে অ্যাডভার্টাইজিং বাট অ্যান্ড ইন আ স্মল বাজেট, যে স্মল বাজেটের মধ্যে আমরা শেয়ার করে যদি আমরা বা কোঅপারেটিভ এফোর্টের থ্রুতে আমরা যদি অ্যাডভার্টাইজমেন্ট প্রোগ্রামগুলো আমরা অ্যারেঞ্জ করি, তাহলে আমাদেরকে কি উই হ্যাভ টু ইনভেস্ট লেস মানি ইন দিস ইনিশিয়েটিভস রাদার দেন ইনভেস্টিং or taking initiative for an individual effort. ঠিক আছে, বুঝে গেছে? আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ম্যাম এই চ্যাপ্টার তো আমাদের ম্যাম 15 এডিশনের বইতে নাই। বুঝি নাই ম্যাম এই যে চ্যাপ্টারটা পড়ানো হয়েছে আমাদের আজকে অ্যাডভার্টাইজিং অফ ফর এসএমই, এটা তো আমাদের বইতে নাই 15 এডিশন। কে বলেছে নাই? দেখেছেন ভালো করে? আমার বইয়ে 275 নম্বর পেজে আছে, আপনাদের বই দেখেন কত পেজে আছে। ম্যাম আমাদের বইতে চ্যাপ্টার 8 হলো বিল্ডিং এ পাওয়ারফুল মার্কেটিং প্ল্যান আছে। তাহলে কোন চ্যাপ্টারে আছে ইন্টিগ্রেটেড মার্কেটিং, কমিউনিকেশন এন্ড প্রাইসিং স্ট্র্যাটেজি, খুঁজে বের করেন। আমার বইয়ে চ্যাপ্টার 8 আছে। ম্যাম আমাদের বইতে ম্যাম এই চ্যাপ্টার এই নামে কোনো চ্যাপ্টার পাইতেছি না ম্যাম। কেউই পাচ্ছেন না নাকি শুধু আপনি পাচ্ছেন না? না না ম্যাম কেউ পাচ্ছি না আমরা। ম্যাম জাস্ট প্রাইসিং স্ট্র্যাটেজি আছে, চ্যাপ্টার 10 প্রাইসিং স্ট্র্যাটেজিজ, অ্যাডভার্টাইজমেন্ট এইটা আছে রিলেটেড কোনো আমাদের কিছু বইয়ে। নাই? জি না ম্যাম, আচ্ছা, সমস্যা নাই। প্রাইসিং স্ট্র্যাটেজিটা এডিশন বইয়ে আছে।
4th এডিশন বইয়ে আছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, অ্যাডভার্টাইজিং রিলেটেড শুধু এই একটা টপিকই আমি দেখছিলাম, আর কোনো টপিকে আমরা যাচ্ছি না। সো এটা কোনো কঠিন কিছু না, যেটা হচ্ছে আমার বইয়ে না থাকলে আমরা মনে রাখতে পারবো না, উই ক্যান মেমোরাইজ ইট, আমরা এটা মনে রাখতে পারবো। সো এখন নেক্সট যে স্লাইডটা, সেটা হচ্ছে আমার প্রাইসিং এর ক্ষেত্রে এটা নিশ্চয়ই থাকার কথা। প্রাইসিং রিলেটেড আমার টপিকগুলো আছে না, প্রাইসিং আ ক্রিয়েটিভ ব্লেন্ড অফ আর্ট অ্যান্ড সায়েন্স, এই হেডিংটা খুঁজে পাওয়া গেছে? জি ম্যাম, এটা আছে। আচ্ছা, তো এখন আমরা প্রাইসিং এ যাই। সো প্রাইসিংটা কি, প্রাইস কি? প্রাইস কি, কে বলতে পারবেন? বলেন বলেন বলেন, কথা বলতে হবে। হোয়াট, আচ্ছা কে বলতে পারেন বলুন তো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইস অ্যান্ড কস্ট? ম্যাম, প্রাইসটা হচ্ছে কস্ট প্লাস প্রফিট, আর কস্ট হচ্ছে একটা পণ্য উৎপাদনের জন্য যে খরচটা হয় শুধু সেটুকুই। আচ্ছা, যে খরচগুলো ইনক্লুডেড হয় সেইটা হচ্ছে কস্ট, আর ওই কস্টের সাথে আমার প্রফিট মার্জিন অ্যাড করে যে ফাইনাল যে আমার ফিগারটা আসে সেটা হচ্ছে প্রাইস দ্যাট হ্যাজ টু বি পেড বাই দ্য কাস্টমার। ঠিক আছে, সো প্রাইস এটা কি? তাহলে এটা হচ্ছে একটা, ইট ইজ আ মনিটারি ভ্যালু অফ দ্য প্রোডাক্ট অর সার্ভিস দ্যাট ইজ অফার্ড ইন দ্য মার্কেট। মার্কেটে যেটা অফার করা হয়, যেটার একটা মনিটারি ভ্যালু আছে, এটাকে আমরা প্রাইস বলি। ঠিক আছে, সো প্রাইস এটা কি করে? এটা হচ্ছে, it is not only express the monetary value, but it is also express the value of the product. আমার প্রোডাক্টের যে ভ্যালু আছে বা সার্ভিসের যে ভ্যালু আছে, এটাকেও এক্সপ্রেস করে। ঠিক আছে, সো মনিটারি সাইডটা বা মনিটারি যে আমার ভ্যালু আছে, শুধু ওটার উপরেই ফোকাস করে না আমার এই প্রাইসটা। দ্যাট মিনস ইট ইজ also capable enough to demonstrate the value of the product or service that we are offering. তার মানে একটা কাস্টমার, সে যখন কোনো প্রোডাক্ট কিনবে, সে হচ্ছে শুধু প্রোডাক্টের প্রাইসটাকে মনিটারি ভ্যালু হিসেবে সে দেখবে না। whenever he or she is buying it, this price will be helping them to understand the image or value of the product or service. Value আমরা জানি, value হচ্ছে কি, all types of cost or benefits that is associated with a specific product. একটা প্রোডাক্ট পারচেজ করলে আমরা কি দিব এবং সেটার পরিবর্তে আমরা কি রিসিভ করব, ওইটার রিভলিউশনটাই হচ্ছে আমার কি, আমার ভ্যালু প্রপোজিশন। দ্যাট মিন অল অফ দ্য বেনিফিটস দ্যাট উইল বি রিসিভড। আর আরেকটা যেটা বলছি, কাস্টমার পারসিভ ভ্যালু, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, দ্যাট অল ডিফারেন্সেস বিটুইন দ্য কস্ট অ্যান্ড দ্য বেনিফিটস দ্যাট দে হ্যাভ টু bear. ঠিক আছে, তার মানে what types of benefits that they will be receiving with the expense that they have to make. So প্রাইসটাকে, প্রোডাক্টের প্রাইস, it can help the marketer to demonstrate the value of the product or service. সো এখানে আমার প্রাইসিং এর ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক রকমের একটা কি বলতে পারি, একটা কনফিউশন কাজ করে, অথবা কিছু মিথস কাজ করে, যেটা আমরা ভুল বুঝি, মিসইন্টারপ্রেট করি, যে প্রাইস সবসময় কম হলেই হচ্ছে কি হবে, আমার প্রোডাক্ট সবসময় মার্কেটে ডিমান্ড ধরে রাখতে পারবে, প্রাইস কমে গেলে আমার মার্কেট শেয়ার ইনক্রিজ করবে, মানুষ বেশি বেশি আমার প্রোডাক্ট কিনবে, অথবা প্রাইস বেড়ে গেলে বা বেশি প্রাইস হলে কেউ আমার প্রোডাক্টটা পারচেজ করবে না। সো এই ধরনের কিছু মিথস আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা সিচুয়েশন ওয়াইজ এটা ডিফারেন্ট, এটা সবগুলো সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু এটা কি না, এটা অ্যাপ্লিকেবল না। So the two things that you need to consider while you are pricing your product or service, the first thing, which is image. That means the price that you will be fixing for your product or service, it will highlight your image of your organization. আপনার যে ইমেজ আছে অ্যাজ এ অর্গানাইজেশন, অ্যাজ এ ব্র্যান্ড, এটা কি হবে, প্রাইসের মাধ্যমে এটাকে কি করা হবে, এটাকে হাইলাইট করা হয়। আরেকটা হচ্ছে কি, কম্পিটিশন or the rivals with who are providing similar types of products like you. আপনার মতো যারা হচ্ছে অন্য সাবস্টিটিউট বা সিমিলার প্রোডাক্টস গুলো যারা প্রোভাইড করে থাকে, তাদের ক্ষেত্রেও আসলে দ্যাট মিনস কম্পিটিশন, ইউ নিড টু কনসিডার ইট ওয়াইল প্রাইসিং অফ প্রোডাক্ট। সো ইমেজের সম্পর্কে আগে আসি, ইমেজটা কি? তো আমরা বলতে পারি দ্যাট, আমরা তো বললাম দ্যাট প্রাইস conveys image of the brand, image of the product or service, or image of the organization. So it is basically works as a way of communicating the information related with your business, related with your product, with the customer. ঠিক আছে, সো কিছু কিছু জায়গায় ক্ষেত্রে কি হয়, আমরা যদি সবসময় চিন্তা করি দ্যাট আমার প্রাইসটা আমি লো রাখবো,
অ্যাজ আমি হচ্ছে নতুন বিজনেস আমি স্টার্ট করেছি, সো আমি কি করব, আমার প্রোডাক্টের প্রাইসটা কম রাখবো। এখানে একটা জিনিস আমাদের ভুল করে থাকি বা অনেক সময় ভুল হয়ে থাকে যে হ্যাঁ, আমি বলছি না এটা ভুল, কিছু কিছু জায়গায় আমার মার্কেটটা শুরুতে ধরার জন্য আমার কি করতে হবে, আমার কিন্তু লো প্রাইসে যদি আমি প্রোডাক্টটা রাখি তাহলে হচ্ছে আমার জন্য এটা ইজিয়ার হবে টু গেট আ ahead of the রাইভেলস, আমার কম্পিটিটরসের থেকে বা রাইভেলস যারা আছে তাদের কাছ থেকে আমি একটা অ্যাডভান্টেজে থাকবো বিকজ অফ প্রোভাইডিং দ্য সেম কোয়ালিটি প্রোডাক্টস অর সার্ভিসেস বাট অ্যাট আ লোয়ার প্রাইস। বাট সবসময় এই জিনিসটা বা এই ফিলোসফিটা কি হয় না, এটা খাটে না। কিছু কিছু জায়গায় এমনও হয়, এটা একটা সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট, যে আমরা অ্যাজ এ কনজিউমার আমরা মনে করি প্রোডাক্টের প্রাইস কম, but compared to the other competitors, as they are providing the same product but at a higher price, how they have been providing the same product at a lower price, নিশ্চয়ই তার মানে কোয়ালিটিতে কোনো রকমের সমস্যা আছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু হয়, হঠাৎ করে আমরা দাম কমিয়ে দিলে বা দাম কম থাকলে বা প্রোডাক্টের অর সার্ভিসের একটা আন্ডার প্রাইস করলে সেট করলে, সো এটা কি হয়, এটা কাস্টমারদের মধ্যে, এটা তাদের মধ্যে একটা নেগেটিভ একটা ফিলিংস ক্রিয়েট করে দ্যাট দেয়ার মাস্ট বি সাম প্রবলেম সো দ্যাট দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইজ লো। নিশ্চয়ই কোয়ালিটি খারাপ, নিশ্চয়ই 2 নাম্বার, নিশ্চয়ই নষ্ট হয়ে যাবে, ডিউরেবিলিটি না বা লংগেভিটি না। হয় কি না, আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন যে অনেক সময় এই যে দারাজে শপিং করেছেন, দারাজ অ্যাপ আছে না, বা শপিং না করলেও দেখেছেন, ইয়েস ম্যাম, বা দ্য স্পোর্টিং। হ্যাঁ দারাজ আছে, তারপরে হচ্ছে আপনার বিক্রয়.com আছে, তারপরে হচ্ছে জাবরু আছে, এগুলোতে কি বিশেষ করে আপনার দারাজ আর বিক্রয়.com এখানে অনেকগুলো সেলার একটা প্ল্যাটফর্মে তারা তাদের প্রোডাক্টগুলো কি করে, সেল করে, রাইট? সিমিলার Yes, টাইপস ma'am. এর প্রোডাক্টগুলো সেল করে আমার বিভিন্ন ইনস্টিটিউশন বা শপারগুলো। তারা কি করে, ফর এক্সাম্পল একটা ধরেন রাইস কুকার হতে পারে, অথবা যেমন ধরেন একটা ব্লেন্ডার হতে পারে, অথবা আয়রন হতে পারে। সো সেম প্রোডাক্টটা কি ডিফারেন্ট শপার্স দে আর অলসো সেলিং ইট ইন দ্য সেম প্ল্যাটফর্ম। হ্যাঁ, অ্যাট দ্য সেম প্ল্যাটফর্ম, একই প্ল্যাটফর্মে অনেকগুলো শপার এই সিমিলার প্রোডাক্টগুলো নিয়ে তারা ডিল করছে। এখন আমরা যখন ব্রাউজ করি প্রোডাক্টগুলোর প্রাইস আমরা দেখি, কোনোটা ফর এক্সাম্পল একটা রাইস কুকারের দাম ধরেন একজন রেখেছে 1500 টাকা, একজন রেখেছে 1450 টাকা, একজন রেখেছে 1880 টাকা। সো আমরা যখন দেখবো প্রোডাক্টের প্রাইস যে সেম প্রোডাক্টই, বাট দিস আর দ্য প্রোডাক্ট which is offered by several shoppers, several sellers, তারা বিক্রি করছে, but there are differences in the prices that they are offering. হ্যাঁ, তারা যে প্রাইস ক্লেম করছে সেটা কি ডিফারেন্ট। সো যে 1700 টাকা বা 1800 টাকা চাচ্ছে তার প্রোডাক্টের কোয়ালিটি মনে হয় ভালো, সে হয়তো বা ওয়ারেন্টি দিবে, আর যে 1450 টাকা দিচ্ছে সে হয়তো বা প্রোডাক্টের ওয়ারেন্টি দিবে না, বা নিশ্চয়ই কোনো রকমের প্রবলেম আছে। আমরা কিন্তু মনে করি যে সেম প্রোডাক্ট, ইভেন আমরা না বলে আমি আমার কথাই বলি, সাইকোলজিক্যালি আমার কাছে মনে হয় যে হ্যাঁ, সেম প্রোডাক্টটাই যেহেতু এত বেশি প্রাইস ডিফারেন্স থাকে, নিশ্চয়ই এখানে কোনো প্রবলেম আছে। সো ইনস্টেড অফ গোয়িং টু দ্য লোয়ার প্রাইস, আই প্রেফার টু বাই ফ্রম মিডিওকর প্রাইস। একটা মিডিওকর প্রাইসে যে সেল করছে তার কাছ থেকে আমি প্রেফার করবো, রাদার অর ইনস্টেড অফ গোয়িং টু দ্য ওয়ান হু ইজ অফারিং অ্যাট এ লোয়ার প্রাইস। সো সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট আছে আমাদের মধ্যে অ্যাজ এ কনজিউমার। আমরা মনে করি প্রোডাক্টের প্রাইস একটা ভ্যালু আছে, যেটা এটাও যে আমরা বলেছিলাম না কাস্টমার পারসিভ ভ্যালু, এই ভ্যালুটা আমরা কি করে নিই, আমরা হচ্ছে ধরে নেই দ্যাট দিস শুড বি দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট। হ্যাঁ, এই প্রোডাক্টটা এরকম হওয়া উচিত, এই প্রোডাক্টের প্রাইসটা এত টাকা হওয়া উচিত। আমরা অনেক সময় বলি না, ফর এক্সাম্পল একটা জুস খেলাম, জুসের দাম 100 টাকা, আমরা আমাদের কাছ থেকে বিল নিয়ে নিল, খাওয়ার পরে আমাদের কাছে মনে হলো এটার দাম 100 টাকা না হয়ে এটার দাম 50 টাকা হওয়া উচিত, বলি না? সো অ্যাজ এ কনজিউমার we also what should be the price of the product. সো ওই এজাম্পশনের চাইতে যখন এটা নিচে চলে যায় তখন আমাদের মধ্যে একটা খুঁতখুত কাজ করে, যে আমরা উই ফিল যেটাকে বলতে হবে ডিউ ডিলিজেন্স বলে, দ্যাট দেয়ার মাস্ট বি সাম প্রবলেম সো দ্যাট দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইজ লোয়ার। সো এই কারণে দেখা যায় কাস্টমাররা ওই অর্গানাইজেশন বা ওই স্মল বিজনেস ওনারের প্রোডাক্টগুলো পারচেস করে না, তারা হচ্ছে ওখান থেকে পারচেস না করে যারা হচ্ছে যে কম্পিটিটরসগুলো একটা মডারেট প্রাইস তারা ক্লেম করছে বা হায়ার প্রাইস ক্লেম করছে তাদের কাছ থেকে তারা পারচেস করে। ঠিক আছে, সো আমি কি বলছি, ইমেজের কথা বলছি, তার ইমেজ
that I want to demonstrate to my customer. এখন আমি বলি যেমন ধরেন এই যে লা মেরিডিয়ানের নাম শুনেছেন না? আচ্ছা লা মেরিডিয়ান না, আচ্ছা ওই যে আচ্ছা ওয়েস্টিনের নাম শুনেছি, ওয়েস্টিন, তারপরে রেডিসন ব্লু, তারপরে হচ্ছে আরেকটা কি আছে, আর কি কি 5 স্টার আছে, সোনারগাঁও। হ্যাঁ Yes, So, ma'am. হ্যাঁ এখানে কি করে, এখানে 1 কাপ চায়ের দাম হচ্ছে ধরেন ভ্যাট ট্যাট সহ সব মিলিয়ে সার্ভিস চার্জ ভ্যাট প্লাস প্লাস করে ধরেন 800 টাকা একটা দাম পড়বে 1 কাপ কফির দাম বা 1 কাপ চায়ের দাম। এই যে 1 কাপ কফি 1 কাপ চা যেটা আমরা রেগুলার একটা শপ থেকে যদি আমরা পারচেজ করি আমাদের হাইয়েস্ট বা ম্যাক্সিমাম খরচ হবে, একদম আমরা ধরি না, একদম একদম কি বলবো, ইন জেনারেল একটা দোকানের কথা আমরা চিন্তা করি যেখান থেকে আমরা 1 কাপ কফি বা 1 কাপ চা খাবো, ম্যাক্সিমাম টাকা আমরা খরচ করতে পারি কত, 100 টাকা। হ্যাঁ 100 টাকা। আমি ওগুলোতে যাচ্ছি না, যেমন ধর বিভিন্ন কফি শপ যেগুলো আছে সেগুলো বাদে আমি চিন্তা করছি। কফি শপের প্রোডাক্টগুলো তো তারা তো যেহেতু তাদের ফোকাস হচ্ছে মেইন হচ্ছে ওই কফির উপর বেস করে তাদের যেহেতু বিজনেস, তাদের প্রোডাক্ট প্রাইসিংটা ডিফারেন্ট হবে। বাট নর্মাল একটা ফাস্টফুড শপের কথা চিন্তা করেন বা এমনি একটা রেস্টুরেন্টের কথা চিন্তা করেন যাদের মেইন ফোকাস কিন্তু অন্যান্য প্রোডাক্ট, সেই সাথে তারা বেভারেজ হিসেবে প্রোভাইড করছে কি চা কফি জুস এগুলো। এখন সেখানে আমার হাইস্ট খরচ হতে পারে কত টাকা, 100 টাকা। ফর এক্সাম্পল এই যে যেমন ধরেন কি বলতে পারি, যে লকডাউনে বাইরে না যেতে যেতে কোন দোকানে কি আছে না আছে সেটাও ভুলে গেছি। যেমন ধরেন এই যে ফোর সিজনস, তারপরে হচ্ছে জিনলিং, জিনজিয়ান, এগুলো তো চাইনিজ রেস্টুরেন্ট, রাইট? আর ওগুলা হচ্ছে আমি যেটা বললাম রেডিসন অথবা ওয়েস্টিন, এরা হচ্ছে 5 স্টার 7 স্টার। সো ফোর সিজনসে আমার কফির দাম পড়বে 100 টাকা, আর ওয়েস্টিনের দাম পড়ছে কত টাকা, 800 টাকা। সো আমরা হয়তো এটা প্রেফার করবো না, যারা হচ্ছে আমরা চিন্তা করি যে না একটা কফির দাম নিশ্চয় 800 টাকা হওয়া উচিত না, এটা আমাদের কাছে এটা হচ্ছে কি না অ্যাকসেপ্টেবল না। বাট ফর দোজ who do not consider the price or the monetary value, rather they also expect so many other things, which is also an important fact to the customer. Suppose service of the restaurant, ambience of the restaurant, quality of the product, or সো মেনি থিংস। তার মানে কি প্রাইস ট্যাগটা শুধু একটা কনসিডারেশন হতে পারে কিছু কিছু কাস্টমারের জন্য, আর আরো অনেকগুলো ফ্যাক্টরস আছে যেটা হচ্ছে অ্যাজ এ কাস্টমার আমরা কনসিডার করি ওয়াইল ইভ্যালুয়েটিং অর ভ্যালুইং দ্য প্রোডাক্ট। সো স্পেসিফিক কিছু কাস্টমার যারা হচ্ছে শুধু মনিটারি ভ্যালুটার উপরেই ফোকাস করে, শুধু তাদের কথা চিন্তা করে আমি যদি প্রোডাক্টের প্রাইস কমিয়ে দিই তাহলে কি, ফর এক্সাম্পল এই যে ওয়েস্টিন যদি আজকে বলে যে হ্যাঁ আজকে থেকে আমাদের কফির দাম হচ্ছে 50 টাকা। সো এই যে যারা এই যে হাই সোশ্যাল ক্লাস বা এলিট ক্লাসের যে আমার সিটিজেন্স গুলো আছে, বিভিন্ন অর্গানাইজেশনের এমডি বস, সো দে উইল স্টপ গোয়িং ইন দ্যাট রেস্টুরেন্ট। তারা কিন্তু ওই 7 স্টার 5 স্টার হোটেলে যাওয়া বন্ধ করে দিবে, because they are not only considering the monetary value, they also consider the so many other factors which is also important for them. সেটা বোধ হতে হচ্ছে সার্ভিস, সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স, এই যে একটা হালকা একটা পরিবেশ, খুব বেশি গ্যাদারিং না, একটা ভালো একটা প্রপার একটা সার্ভিস পাবে, কোয়ালিটি পাবে। সো এখানে আরো অনেকগুলো ফ্যাক্টস আছে দ্যাট অ্যাজ এ কাস্টমার উই ভ্যালু। সো যারা হচ্ছে 800 টাকা দিয়ে কফিটা খেতে যাচ্ছে, সো তারা হচ্ছে কি দে আর অলসো পেইং ফর দিস ফ্যাক্টরস অ্যাজ ওয়েল। এই ফ্যাক্টরগুলোর জন্য তারা কি করছে, তারা প্রাইসটা পে করছে। তাদের যদি কম টাকায় কফি খেতে হতো তারা অবশ্যই ইউজুয়াল একটা নর্মাল একটা রেস্টুরেন্টে যেত, তারা 5 স্টারে যেত না। বাট এই ওয়েস্টিন তারা যদি এই কথা চিন্তা করে কম্পিটিশনে যাওয়ার জন্য বা মাস মার্কেটে গ্র্যাব করার জন্য তারা যদি চিন্তা করে দ্যাট উই শুড লোয়ার আওয়ার প্রাইস, উই শুড লোয়ার দ্য value of our that means monetary value of our product, so ওই সময় থেকে এই এলিট ক্লাসের যে মেম্বারগুলো আছে they will stop going there because they are the one who will prefer the other factors over the monetary value that they are claiming. আমার কথাটা কি বুঝতে পারছেন? আমি কি বুঝাতে পারছি? জি ম্যাম। আচ্ছা, Yes, ma'am. সো ইমেজের কথা যখন আমি বলবো, আমার প্রাইসটা কি করছে, আমার ইমেজটাকে রিফ্লেক্ট করছে। সো আমি যখন প্রোডাক্টের কোয়ালিটি, আমি যখন প্রোডাক্টের প্রাইস আমি কমিয়ে দিচ্ছি, সামটাইমস ইট মে
seems like that my product quality is also low. আবার প্রোডাক্ট কোয়ালিটি যখন প্রোডাক্ট প্রাইস যখন আমি হাই রাখছি, তখন এটা অনেক সময় আমার কাস্টমার মনে করে ইয়েস দে আর ক্লেমিং হায়ার প্রাইস, দ্যাট মিনস দে আর অফারিং সামথিং সুপিরিয়র টু আস। তার মানে প্রোডাক্টের কোয়ালিটিটাও কি ভালো। বুঝা গেছে? Yes, ma'am. আচ্ছা, এখন আসি আমার কম্পিটিশন। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ম্যাম ইমেজটাকে যদি আমি এক কথায় বলতে চাই ডিফাইন, তাহলে কিভাবে ডিফাইন করতে পারবো? বুঝি নাই। মানে ইমেজের ডেফিনেশনটাকে যদি আমি এক কথায় বলতে চাই তাহলে কিভাবে আমি এটাকে সহজে বুঝতে পারি? ইমেজকে এক কথায় ডিফাইন করতে চান মানে ইমেজ মানে কি? প্রতিচ্ছবি, এটাই তো। এখন এটা বলছে কি আমার প্রাইসটা আমার অর্গানাইজেশন বা আমার প্রোডাক্টের একটা রিফ্লেকশন। সেটা রিফ্লেকশন কি? প্রোডাক্টের প্রাইসের উপর বেস করে মাই কাস্টমার ক্যান assume the image of about my product or service or about my organization. So এটা কাস্টমার টু কাস্টমার এটা ভ্যারি করে। যা যদি প্রোডাক্টের কোয়ালিটির কথা সে চিন্তা করে তাহলে they will also pay more, they will feel like to pay more. But if you are claiming less money or lower money, so they will get the fear that you might provide them a low quality product. সবার ক্ষেত্রে এটা সেম না, বাট কারো কারো ক্ষেত্রে এটা কি সেম। দ্যাট মিনস দেয়ার আর সাম অফ দ্য কাস্টমার্স হু উইল গিভ priority over the monetary value, and there are some other customers who will not only view the monetary value but they are also feel a willingness to pay more for the service, for the quality or the ambience or so many factors which are also included with the product or service. তার মানে কি একটা প্যাকেজ, প্রোডাক্টের সাথে সাথেও আরো কি আছে, আরো অনেক কিছু আছে তো, রাইট? শুধু তো প্রোডাক্টটা না, বা প্রোডাক্টের সাথে রিলেটেড আমার এই যে বিভিন্ন একটা রেস্টুরেন্টে খেতে গেলে বা একটা হোটেলে গেলে সেখানে কি বিভিন্ন যে অ্যাম্বিয়েন্স আছে বা সার্ভিস যেটা দেওয়া হয় বা বিভিন্ন রকমের আমার যে আমার বেনিফিটস গুলো আমি পাই সবগুলো ইনক্লুডেড। সো ইট ডিপেন্ডস অন দ্য কাস্টমার উইথ হুম ইউ আর ডিলিং। এখন আপনার সোশ্যাল, আপনি কোন টার্গেট মার্কেটকে আপনি অফার করছেন আপনার প্রোডাক্টটা, ইট ডিপেন্ডস অন ইউ। সো আপনি যদি সুপিরিয়র বা এলিট ক্লাসের মেম্বারদেরকে আপনি টার্গেট করতে চান, সো তাদের কথা চিন্তা করে ইউ হ্যাভ টু ক্লেম আ হায়ার প্রাইস ফর দেম। সো তারা তাহলে কি করবে? তারা মনে করবে হ্যাঁ হায়ার প্রাইস, দ্যাট মিনস দে আর প্রোভাইডিং সাম হায়ার ভ্যালু অর সুপিরিয়র ভ্যালু টু আস। বাট তাদের কাছ থেকে লোয়ার আপনি যদি প্রাইস আপনি ক্লেম করে, দে উইল নট হ্যাভ এনি ইন্টারেস্ট টু বাই ইয়োর প্রোডাক্ট অর সার্ভিস অর পে আ ভিজিট ইন ইয়োর রেস্টুরেন্ট। ঠিক আছে, এটাই বলছে যে আমার যে প্রাইসটা আছে এই প্রাইসটা আমার প্রোডাক্ট ও সার্ভিসটাকে কি করে রিফ্লেক্ট করে। সো ইট হ্যাজ টু বি সেট ইন দিস ওয়ে সো দ্যাট ইট ক্যান ক্যারি দ্য রিফ্লেকশন প্রপারলি। ঠিক আছে? জি ম্যাম, জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। সো এমন ভাবে প্রাইসটা সেট করা উচিত না যেটা আমার প্রোডাক্ট সম্পর্কে একটা ভুল ধারণা দেয় যে আমার প্রোডাক্ট কোয়ালিটি ভালো, বাট আমি যেহেতু অনেক লো প্রাইসে আমি প্রোডাক্টটা দিচ্ছি, মানুষ মনে করতে প্রোডাক্ট কোয়ালিটি খারাপ, বা আমার প্রোডাক্ট কোয়ালিটি আমার প্রোডাক্টের প্রাইস আমি এত বেশি দিয়েছি, এটা কনজিউম করার পরে আমার কাস্টমারের কাছে মনে হলো যে এটা ওভার প্রাইস হয়ে গেছে, তখনও কিন্তু মানুষ আপনার কাছ থেকে আপনার প্রোডাক্ট কিনবে না, বিকজ দে হ্যাভ আ ভ্যালু দ্যাট দে আর এজিউমিং। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ওয়ার টু সেট ইউর, দ্যার ইজ আ রেঞ্জ, একটা রেঞ্জ যেখানে হচ্ছে আমার ফাউন্ডেশন হচ্ছে কস্ট that is associated with the production of the product or that has to be bared by the manufacturer, and the price that my customer are going to pay or they can bear in the market, মানে মার্কেটের মধ্যে the market can bear the price. So এই মাঝখানে যে আমার রেঞ্জটা আছে এটা হচ্ছে আমার পসিবল রেঞ্জ অফ দ্য প্রোডাক্ট। এই দুটার মাঝখানে যে কোনো আমার ভ্যালুটা আমার কি হতে পারে, আমার প্রাইস হতে পারে, বাট এটার বিলো যেতে পারবে না, এটার বিলো গেলে আমার লস হবে, আর এই যে যেটা মার্কেট বেয়ার করতে পারবে সেটার উপরে গেলে কি হবে, they will not buy my product. ঠিক আছে? সো কম্পিটিশনের কথা বলছিলাম। কম্পিটিশন, আমি যখন প্রোডাক্টের প্রাইস আমি সেট করবো, আমার কম্পিটিশনকে অবশ্যই কি করতে হবে, আমার কনসিডার করতে হবে আমার যে রাইভালস গুলো আছে or those organizations who are providing similar types of product or service, I have to consider them as well. For example, এখন আমি ধরেন একটা পিজা শপ খুলেছি। সো আমার পিজা শপ আমার লোকেশনের ভেতরে, আমার এরিয়ার ভেতরে, দ্যাট মিনস নিয়ারার টু মাই লোকেশন, who are the other restaurant or business dealing with fast food related business আরো কে কে করছে, সিমিলার টাইপের প্রোডাক্ট অথবা সাবস্টিটিউট প্রোডাক্ট। সিমিলার মানে যারা পিজা প্রোভাইড করছে, অথবা সাবস্টিটিউট মানে কি
পিজার সাবস্টিটিউট বা ফাস্ট ফুডের মধ্যে পরে ওই ধরনের প্রোডাক্টগুলো কি বার্গার আছে, তারপরে চিকেন ফ্রাইস আছে, বা আমার পাস্তা আছে, সো এই রিলেটেড, বা স্যান্ডউইচেস আছে। সো এই ধরনের প্রোডাক্টগুলোর সাথে যারা রিলেটেড, সো আই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রাইস দ্যাট দে হ্যাভ সেট ফর দেয়ার প্রোডাক্ট। তারা তাদের প্রোডাক্টের জন্য যে প্রোডাক্টটা কি করেছে, যে প্রোডাক্ট প্রাইসটা সেট করেছে, আমাকে সেটা জানতে হবে, আইডেন্টিফাই করতে হবে while I am pricing my product. বাট অবশ্যই কি একটা পিজার প্রাইসের সাথে একটা স্যান্ডউইচের প্রাইসের অবশ্যই কি হবে না, দেয়ার মাস্ট বি সাম ইউনিক ভ্যালু ইন মাই প্রোডাক্ট, বাট yet as this falls in the same product line, একটা ফাস্ট ফুডের মধ্যেই হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো সবগুলো পড়ে। সো আমাকে কি করতে হবে, আই নিড টু কনসিডার দ্য প্রাইস that has been set by the competitor as well। ঠিক আছে? সো আমি চাইলে প্রোডাক্টের, এখন ধরেন শ্যাম্পু, তারপরে হচ্ছে সাবান, টুথপেস্ট, এগুলো কি, এগুলো হচ্ছে একদম এরকম প্রোডাক্ট যেগুলো হচ্ছে আমার কি না, যেগুলো কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে, ইউনিক কোনো ফিচার নাই। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আই ক্যান ফলো দ্য প্রাইস দ্যাট ইজ ক্লেম বাই দ্য কম্পিটিটার্স। আমার কম্পিটিটর মার্কেট থেকে যে প্রাইসটা ক্লেম করছে, সেম প্রাইসটা আমি কি করতে পারি, ক্লেম করতে পারি। ইফ দেয়ার ইজ নো ইউনিক ভ্যালু ইন মাই প্রোডাক্ট, আমার প্রোডাক্টে যদি সেরকম কোনো ইউনিক ভ্যালু না থাকে, বাট ইফ I can include an unique feature in my product, then I can claim some extra value or extra price from my customer। সেটা কিরকম, ফর এক্সাম্পল টুথপেস্ট সবাই বিক্রি করে, আপনার টুথপেস্টের দাম একটু বেশি, কারণ কি আপনার টুথপেস্টের সাথে আবার কি আছে, ফর এক্সাম্পল একটা টিউবের এক পাশে টুথপেস্ট আছে, আরেক পাশে মাউথ ওয়াশ আছে, এটা একটা ইউনিক ফিচার, 2 in 1, so that you can claim some extra or you can charge some extra money from your customer। বুঝা গেছে? বুঝতে Yes, পারছেন? ma'am. হ্যাঁ। সো কম্পিটিশন বা কম্পিটিটরস কাদেরকে কনসিডার করব? You should not or you do not have to worry about the competitors who are running or who are operating at a distant place, যারা আপনার কাছ থেকে আপনার লোকেশনের চাইতে মোটামুটি দূরে অবস্থান করে। ফর এক্সাম্পল আপনি যদি ধানমন্ডিতে আছেন, আপনাকে চিন্তা করতে হবে না মিরপুরে যারা হচ্ছে ফাস্টফুড রিলেটেড বিজনেস করছে তারা কি প্রাইস সেট করেছে, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দেম। বাট আপনার লোকালিটিতে, আপনার মানে নিয়ারার টু ইউ যে ফাস্টফুড চেনগুলো আছে বা সবগুলো আছে, সেই তারা কি ধরনের প্রাইসিং স্ট্র্যাটেজি ফলো করছে, ইউ শুড কনসিডার দেম অ্যান্ড you should not set a price over the competitor's price when your product have no differences। আপনার প্রোডাক্টের সাথে কম্পিটিটরের প্রোডাক্টের যদি কোনো ডিফারেন্স না থাকে, তখন আপনি কম্পিটিটরের চাইতে বেশি প্রাইস কখনো ক্লেম করতে পারবেন না। বাট ইউ ক্যান ক্লেম আ লোয়ার প্রাইস ইফ ইউ ক্যান ম্যানেজ দেম or if you can manufacture them at a lower cost। আপনি যদি লোয়ার কস্টে বানাতে পারেন, তখন আপনি লোয়ার প্রাইস আপনি কি করতে পারেন, ক্লেম করতে পারেন। You can claim a higher price if your product is has some unique values compared to the one that your competitors are providing। বুঝতে পারছি? বুঝতে পারছি? Yes, ma'am. সো ওই যে বললাম যে একটা আমার প্রাইসিং সেট করার আগে আমার দুটো জিনিস আমার মাথায় রাখতে হবে। একটাকে আমরা যেটাকে বলি অ্যাকসেপ্টেবল প্রাইস রেঞ্জটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ওই রেঞ্জটার ভেতরে যে কোনো দামটাই আপনার কি, ইট ক্যান বি ইয়োর প্রাইস, হ্যাঁ, যে কোনো ভ্যালুটাই। বাট রেঞ্জটাকে ডিফাইন করছে দুটা জিনিস। রেঞ্জের আমার লোয়ার লেভেলে আছে দ্য কস্ট দ্যাট হ্যাজ টু বেয়ার by the manufacturer or by the business owner, and the price that the market is ready to pay। So এই দুটার মাঝখানে যে রেঞ্জটা, it can be your price if you can never go beyond the cost that has to be bear as an entrepreneur or as a small business owner, and you cannot go beyond the price that a market can bear। ঠিক আছে, বোঝা গেছে এতটুকু? এটাকে বলা হচ্ছে প্রাইস সিলিং। এই যে রেঞ্জটা বলছি, এটা হচ্ছে প্রাইস সিলিং। সো নাও লেটস মুভ অন টুয়ার্ডস দ্য প্রাইসিং স্ট্র্যাটেজিস ফর নিউ প্রোডাক্টস। আমার দুইটা স্ট্র্যাটেজি আমরা দেখবো দুই ধরনের প্রোডাক্টের জন্য, একটা হচ্ছে নিউ প্রোডাক্টের জন্য, একটা হচ্ছে স্টাবলিশ প্রোডাক্টের জন্য।
সো নিউ প্রোডাক্টের জন্য আমার যে প্রোডাক্ট স্ট্র্যাটেজিস সেটা হচ্ছে একটা মার্কেট পেনেট্রেশন, একটা স্কিমিং, আর একটা হচ্ছে স্লাইডিং ডাউন দ্য ডিমান্ড কার্ভ। মার্কেট পেনেট্রেশনটা কি? মার্কেট পেনেট্রেশন হচ্ছে ট্রাইং টু পেনেট্রেট দ্য মার্কেট। হ্যাঁ, সো মার্কেট তার আগে আসে আমি প্রোডাক্ট, যখন আমি নতুন কোনো প্রোডাক্ট আমি কি করব, প্রাইস সেট করব, আমাকে কিছু জিনিস আমার মাথায় রাখতে হবে। অর মাই প্রাইস শুড স্যাটিসফাই 3 অবজেক্টিভস। আমার 3টা অবজেক্টিভস আছে যেটা স্যাটিসফাই করা দরকার। সেটা হচ্ছে কি, দ্য প্রাইস it should have an acceptance. That means the price that I'm claiming, I'm seeking, it should be accepted by the customer as well. আমার যে কাস্টমার আছে তারা কি, they have to be agreed upon paying or bearing the price that I'm claiming. তার মানে কি একটা acceptance, তার মানে আমার প্রাইস যদি acceptance না থাকে, so no one will buy my product. তারা মনে করবে যে হ্যাঁ এটা হচ্ছে ওভার প্রাইস হয়ে গেছে বা আন্ডার প্রাইস হয়ে গেছে, তার মানে কি acceptance নাই। ওই যে রেঞ্জের মধ্যে যখন পড়বে না, তখনই হচ্ছে acceptability কি হবে, ল্যাকিংস হবে। সো এই জন্য কি করতে হবে, দ্য প্রাইস, whenever you are setting a price for your products, first thing that you should consider that it must have an acceptance from my customer. Then your price, it must be capable enough to share your market. আমার মার্কেট শেয়ার যাতে increase হয়, বা it must have a quality of enhancing your market, in your business opportunities. ঠিক আছে, সো এটা আপনি করতে পারেন। আপনার প্রোডাক্ট সবাই পারচেজ করবে, সো সবাই আপনার প্রোডাক্ট প্রেফার করবে, and they will continue buying your product and your market share will be continually growing, আস্তে আস্তে কি বাড়তে থাকবে। So it must have this capability. Then earning a profit, that means you can generate at least a minimum level of profit for your organization from the price that you are seeking. তার মানে কি, প্রাইসটা তো আমি বলেছি, আমার কস্টের সাথে আমার প্রফিট মার্জিন অ্যাড করে আমি কি প্রাইস আমি ক্লেম করি আমার কাস্টমারের কাছ থেকে। সো ইট মাস্ট have the capability to generate some profit for your business as well. So এখন আসি মার্কেট পেনেট্রেশনটা। মার্কেট পেনেট্রেশন হচ্ছে এই ধরনের বিজনেসগুলোতে, যেমন ধরেন যেখানে হচ্ছে সিমিলার টাইপের প্রোডাক্টগুলো অনেক বেশি আছে, তার মানে আমি যে প্রোডাক্টটা নিয়ে আসতে চাচ্ছি এই প্রোডাক্টটা নতুন না। There are some of the competitors who are also involved with this business, who are also serving this business earlier than me. আমার আগেও তারা হচ্ছে এটা সার্ভ করে এসেছে, and the product that I'm offering to the market, this is no difference than the product which is offered by the competitors. আমার কথা কি বুঝতে পারছেন? পেনেট্রেশন স্ট্র্যাটেজি কখন আমরা ফলো করব? পেনেট্রেশন স্ট্র্যাটেজি আমরা ফলো করব যেই সব প্রোডাক্টে কোনো ডিফারেন্স নাই এবং যে প্রোডাক্ট অলরেডি মার্কেটে অ্যাভেলেবল ছিল এবং অনেকগুলো কম্পিটিটরস যারা কি অলরেডি এই প্রোডাক্টের সাথে ডিল করছে বা এই রিলেটেড বা এই ধরনের প্রোডাক্টগুলো তারা কি করছে, মার্কেটে সার্ভ করছে। সো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে তখন আমি মার্কেট পেনেট্রেশন স্ট্র্যাটেজি আমি ফলো করবো। সো মার্কেট পেনেট্রেশন স্ট্র্যাটেজি ইজ focusing on setting a lower price, lowest possible price, so that you can grab the maximum market share. That means claiming or offering your product or service at a lower price compared to the one which is offered by your competitors. আপনার কম্পিটিটরসের চাইতে যখন তারা হচ্ছে কি করবে, আপনি যদি কম টাকায় আপনার প্রোডাক্টটা আপনি অফার করতে পারেন, তাহলে আপনার প্রোডাক্টে সেটা মানে সবাই পারচেস করবে। সো এটা কোন জায়গায় করা যাবে, কখন আমি প্রোডাক্টের প্রাইস আমি কম রাখতে পারবো, বা আমি কখন হচ্ছে এই স্ট্র্যাটেজি ফলো করব, যেসব প্রোডাক্টের আমার কি, আমি যে প্রোডাক্টটা আমি অফার করছি সেটা নতুন কিছু না, ইউনিক কিছু না, এটা রেগুলার একটা প্রোডাক্ট যেটা অলরেডি মার্কেটে আছে এবং অনেকগুলো আমার মতো বিজনেস ওনার আছে যারা হচ্ছে এই প্রোডাক্ট নিয়ে কাজ করছে। ঠিক আছে, শুধু সেই জায়গায় হচ্ছে কি আমার এই প্রোডাক্টটা আমি এই স্ট্র্যাটেজিটা আমি ফলো করতে পারি। দ্যাট মিনস ক্লেমিং আ লোয়ার price from the customer so that I can grab the maximum portion of the market. বুঝা গেছে penetration? Yes, ma'am. So এই যে টাকা মানে প্রাইসটা কম ধরা হচ্ছে,
that means the profit margin is lower in this pricing strategy. এই pricing strategy তে আমার কি, আমার যে প্রফিট মার্জিন আছে এটা লো হবে, কারণ আমি লো প্রাইস ক্লেম করছি। সো এই কারণে কি, যেহেতু আমার প্রোডাক্টটা কোনো এলিট গ্রুপের কোনো প্রোডাক্ট না, ইউনিক কোনো ফিচার নাই, রেগুলার প্রোডাক্ট similar to the one which is offered by my competitor, so that if I can manage to produce them at a lower cost, then I can claim a lower price. Okay, so it will help me to gain a minimum amount of profit as well as help me to gain the maximum portion of the market. এটাই হচ্ছে মার্কেট পেনেট্রেশন। ঠিক আছে, সো এটা হচ্ছে বেসিক্যালি নতুন বিজনেস ওনাররা এই স্ট্র্যাটেজিটা ফলো করে, বিকজ দে ট্রাই টু সার্ভাইভ ইন দ্য মার্কেটে সার্ভাইভালের জন্য তারা আসে, যেহেতু অনেকগুলো কম্পিটিশন থাকে, এই কম্পিটিশনের মধ্যে টিকে থাকার জন্য তারা কি করে এই স্ট্র্যাটেজিটা তারা নেয়। যদিও তাদের অনেক সময় লাগে ব্রেক ইভেনে পৌঁছাতে, যেহেতু প্রাইসটা কম ধরা হয়, প্রফিট মার্জিন কম হয়, সেই কারণে তাদের ব্রেক ইভেনে পৌঁছাতেও সময় লাগে। বাট যখন মানুষের অ্যাকসেপ্টেন্স আসে, মানুষ কিনা শুরু করে বিকজ অফ দ্যাট লোয়ার প্রাইস, দে ক্যান ইজিলি গেইন দ্য ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য মার্কেট। সো আমার যখন বেশি বেশি মানুষ যখন ওই প্রোডাক্টটা কিনবে, আলটিমেটলি ইট উইল হেল্প দেম টু গেট টু দ্য ব্রেক ইভেন পয়েন্ট অ্যাট আ আর্লিয়েস্ট টাইম, খুব তাড়াতাড়ি এটা গেইন করতে হেল্প করবে। সো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্কিমিং, প্রাইস স্কিমিং। এটা হচ্ছে এটার একদমই অপোজিট, মার্কেট পেনেট্রেশনের অপোজিট যে আমার সিনারিও, সেটা স্কিমিং এ আমি আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে কি, it is claiming higher price as the value of the product is much more different or unique from the one which is offered in the market. That means there are few products similar to your product, or there are no products similar to your product. তার মানে আপনার মতো প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে খুব কম অথবা নাই বললেই চলে। সো দেয়ার ইজ আ scenario of less competition compared to the one that the marketer will face in this category. যেখানে সিমিলার টাইপের প্রোডাক্ট বেশি থাকবে সেখানে কম্পিটিশন বেশি থাকবে, যেখানে সিমিলার প্রোডাক্ট কম থাকবে সেখানে কম্পিটিশন কম থাকবে। সো যেহেতু কম্পিটিশন কম, সো দে ক্যান টেক দ্য অ্যাডভান্টেজ অফ ক্লেমিং ফর মোর মানি। যেমন ধরেন এই যে নতুন কোনো মোবাইল ফোন যখন আসে, নতুন কোনো কনফিগারেশন নিয়ে, ফর এক্সাম্পল আইফোন, তারা যখন একটা ফোন নিয়ে আসে নতুন একটা কনফিগারেশন দিয়ে, তখন তাদের আগে দেখা যাচ্ছে অন্য কেউ এই প্রোডাক্টটা আনতে পারে না, সো দ্যাট দে ক্যান ক্লেম সাম এক্সট্রা মানি ফ্রম দ্য কাস্টমার, দোজ হু ওয়ান্ট টু পে মোর ফর এভেলিং দ্য ইউনিক ফিচার। সো তাদের ক্ষেত্রে কি না, তাদের ক্ষেত্রে হচ্ছে আমার যে কম্পিটিশন যেহেতু কম অথবা নাই বললেই চলে, সো তারা কি করতে পারে, তারা চাইলে মানে হাই প্রাইসের প্রোডাক্টটা সেল করতে পারে, অ্যান্ড পিপল উইল বি ট্রাইং টু পিপল উইল বাইং দেম। কারা কিনবে? দোজ হু are willing who are willing to pay some extra money for availing the unique value. বুঝতে পারছি? জি ম্যাম। সো এখানে যেহেতু আমার প্রফিট মার্জিন কি বেশি থাকবে বিকজ অফ the higher price, so that the small business owner, they can quickly cover up their cost that has been offered while the manufacturing process or while availing the product. হ্যাঁ, যে প্রোডাক্টটা বা সার্ভিসটা তারা নিয়ে বিজনেস করতে যাচ্ছে সেটা ম্যানেজ করার ক্ষেত্রে যে কস্টটা আছে সেটা খুব তাড়াতাড়ি কভার আপ করা যাবে ডিউ টু হাই প্রফিট মার্জিন ইন দিস স্ট্র্যাটেজি। সো এখানে কি, এখানে অবশ্যই এলিট যে আমার প্রোডাক্ট, যেহেতু এলিট প্রোডাক্ট আমি দিচ্ছি ইউনিক ফিচারে, সেহেতু হচ্ছে আমার কি এলিট গ্রুপের যে মেম্বারগুলো আছে দে উইল অনলি বাই মাই প্রোডাক্ট, তারা আমার প্রোডাক্টটা কিনবে, অ্যান্ড দে উইল অলসো পে অ্যান এক্সট্রা অ্যামাউন্ট ফর এভেলিং দ্যাট ইউনিক ফিচার, অ্যান্ড দ্য কম্পিটিশন is little or no, as there are no similar types of product available in the market. ঠিক আছে, বুঝা গেছে? সো এখানে যেটা হচ্ছে মার্কেট পেনেট্রেশনে, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কাস্টমাররা প্রাইস সেন্সিটিভ, বাট স্কিমিং স্ট্র্যাটেজিতে দ্য কাস্টমার্স আর নট প্রাইস সেন্সিটিভ, তারা প্রাইস সেন্সিটিভ না, প্রাইস ইনসেন্সিটিভ। ঠিক আছে, এই মার্কেটটাতে। বাট এই মার্কেটে কি, they are price sensitive, যে লোয়ার প্রাইসে যারা প্রোভাইড করবে তাদের কাছ থেকে পারচেস করবে বিকজ অফ দ্য অ্যাভেলেবল প্রোডাক্ট, সিমিলার প্রোডাক্টস, বাট অ্যাজ you can offer them at a lower price, people will be availing yours. আর এখানে যেহেতু কম্পিটিশন নাই,
আর এখানে হচ্ছে প্রাইস সেন্সিটিভ না, বিকজ দ্য পিপল হু উইল বি বাইং দে ডু নট bother about the monetary value, rather they will focus on the superior value or unique value that you can offer to them. ঠিক আছে, এটা হচ্ছে স্কিমিং প্রাইসিং স্ট্র্যাটেজি। তো যারা হচ্ছে ধরেন একটু ইউনিক কিছু নিয়ে বা নতুন কোনো কিছু নিয়ে বিজনেস করতে চান, ওই ধরনের প্রোডাক্ট যদি মার্কেটে একদমই না থাকে, তাহলে তারা কি করতে পারে, তাদের সুপিরিয়র বা ইউনিক ফিচার বা ইউনিক প্রোডাক্টের জন্য হায়ার প্রাইসে তারা হচ্ছে হায়ার প্রফিটে তারা প্রাইসটা সেট করতে পারে। দে ক্যান ক্লেম ফর হায়ার প্রাইস। লাস্ট যে স্ট্র্যাটেজিটা আছে এটা হচ্ছে স্লাইডিং ডাউন দ্য ডিমান্ড কার্ভ। স্লাইডিং ডাউন দ্য ডিমান্ড কার্ভ, সো এটা হচ্ছে কিরকম, এটা হচ্ছে অনেকটা প্রাইস আমার স্কিমিং এর মতো, হ্যাঁ স্কিমিং এর মতো, বাট শুরুতে ইনিশিয়ালি দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট উইল বি আ বিট হায়ার। প্রথমে শুরুতে কি থাকবে, প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি থাকবে, বাট বিকজ অফ অ্যান ইন্ট্রোডাকশন ইন দ্য বা ইনস্টলেশন অফ আ নিউ টেকনোলজি ইন দ্য অর্গানাইজেশন, when you can manufacture the product at a lower cost compared to the one compared to earlier, then you can claim or you can lower the price gradually. আস্তে আস্তে আপনি প্রাইসটা কমিয়ে দিতে পারেন। যেমন ধরেন এই যে স্যামসাং, তারপরে হচ্ছে আমি অন্য ব্র্যান্ডের গুলো সম্পর্কে অত বেশি আমি জানি না, তাদের প্রাইস অত বেশি ফ্লাকচুয়েট করে কিনা, বাট আমার নলেজের মধ্যে যতটুকু আমি দেখেছি, স্যামসাং এর ফোনের প্রাইস হচ্ছে সবচেয়ে বেশি ফ্লাকচুয়েট করে। হ্যাঁ, আমি সবসময় দেখি, অন্য ব্র্যান্ডগুলোতেও হতে পারে, বাট সেগুলো আমি জানি না, বাট স্যামসাং এ আমি দেখেছি দ্যাট একটা নতুন একটা ফোন আসার পরে তারা ক্লেম করছে ধরেন 50,000 অথবা 60,000, জাস্ট এক মাসের মধ্যে যখনই নতুন আরেকটা মডেল আসে, বা নতুন মডেল না আসলেও ফর এক্সাম্পল 1 মাস পর 2 মাস পরে দেখা গেলো ওই প্রোডাক্টের দাম 1,70,000 থেকে নেমে 45,000 হয়ে গেল বা 50,000 হয়ে গেল। তার মানে কি 20,000 টাকা কমে গেল। এটা কিভাবে কমে? সো ইনিশিয়ালি তাদের যে ম্যানুফ্যাকচারিংটা হয় সেখানে হচ্ছে ভলিউম, সেলস ভলিউম কম থাকে, ঠিক আছে। সো যার কারণে কি হয়, তার কারণে প্রোডাক্টের যে ফিক্সড কস্টটা থাকে ওই অল্প ভলিউমের মধ্যে ওগুলো কি হয়, ওগুলো যখন স্ক্যাটার হয় প্রোডাক্টের প্রাইস আলটিমেটলি বেশি থাকে। বাট যখন তারা মাস প্রোডাকশনে যায় বা সেলস ভলিউম বাড়ে বা প্রোডাকশন আমার হচ্ছে বেশি হয়, সেই সাথে সাথে ফিক্সড কস্টটাও কি হয়, ইউনিট প্রাইস অনুযায়ী আমার ইউনিট প্রোডাক্টের উপরে ভাগ হয়ে যায়। তখন আলটিমেটলি যে প্রোডাক্টের প্রাইস আছে সেটা কি হয়ে গেল, কমে গেল। So এটাই হচ্ছে কি sliding down the demand curve. That means initially when you are introducing something new, you will be claiming or you will be setting the price a bit higher, but after some time, because of any technological advancement or because of any other competitive advantage that you will have, so that you can manufacture the product or avail the product at a lower price, so that you can claim a lower price from the customer compared to the one that you are asking earlier. বুঝা গেছে স্লাইডিং ডাউন দ্য কার্ভটা কি? ইয়েস ম্যাম, বুঝে গেছি। আচ্ছা, এই স্লাইডিং ডাউন দ্য ডিমান্ড কার্ভের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যেটা স্কিমিং এর মধ্যে নাই, সেটা হচ্ছে এই স্কিমিং বলছি সরি, আমার মার্কেট পেনিট্রেশনে যে অ্যাডভান্টেজটা নাই, সেই অ্যাডভান্টেজটা হচ্ছে আমার কি, এই যে স্লাইডিং ডাউন দ্য ডিমান্ড কার্ভের মধ্যে ওই অ্যাডভান্টেজটা আমরা পেয়ে থাকি। সেটা কিরকম? ফর এক্সাম্পল, আপনি প্রাইস সেট করছেন, কি লোয়ার প্রাইস সেট করছেন, রাইট? সো লোয়ার প্রাইস সেট করার পরে আপনি হঠাৎ করে আপনার মনে হলো যে প্রাইসটা আপনি ক্লেম করছেন এটা হচ্ছে ঠিক না, আপনার উচিত ছিল আরেকটু বেশি প্রাইসটা আরেকটু বেশি ক্লেম করা, হ্যাঁ। সো ওই সময় যদি আপনি চাইলেও আপনি আর আপনার প্রোডাক্টের প্রাইস বাড়াতে পারবেন না, কারণ পিপল উইল বি ফিলিং disturbed because as you were offering the product at a lower price, but how you can increase the price at a moment, আপনি কিভাবে এটা বাড়াতে পারেন। সো প্রাইস কমিয়ে দিলে এটা আবার বাড়ানোটা এটা ডিফিকাল্ট, বাট স্লাইডিং ডাউন দ্য কার্ভে এটা একটা অপরচুনিটি that the marketer or the small business owner they can grab, that first of all initially as they are claiming for higher price, but initially তাদের যদি মনে হয় আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তাদের যদি মনে হয় যে না প্রাইস একটু হায়ার হয়ে গেছে, আমরা এটা কি করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি, আমরা এটা একটু কমিয়ে নিয়ে আসি। সো দে হ্যাভ দ্য অপশন টু ডিক্রিজ দ্য প্রাইস বিকজ অফ দ্য মার্কেট ডিমান্ডের উপর বেস করে তারা কি করতে পারে, মার্কেট স্টাডি করে অ্যানালাইজ করে দে ক্যান অ্যাডজাস্ট দ্য প্রাইস after
আফটার দ্যাট। হ্যাঁ, সো এরপরে তারা তো এটা অ্যাডজাস্ট করতে পারে, বাট এই অপশনটা মার্কেট পেনিট্রেশনে নাই। আপনি কম ধরে বাড়াতে পারবেন না, বাট আপনি বাড়িয়ে ধরে আপনি চাইলে এটা কি করতে পারবেন, আপনি কমাতে পারবেন। ঠিক আছে, বোঝা গেছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, বুঝতে পারছি। এখন আমরা আসি প্রাইসিং ফর স্টাবলিশড গুডস অ্যান্ড সার্ভিসেস। হ্যাঁ, যে স্টাবলিশড গুডস আছে বা যেগুলো হচ্ছে অলরেডি মানে নতুন কিছু না, অলরেডি স্টাবলিশড, সেই জায়গায় কিভাবে আমি প্রাইসিং স্ট্র্যাটেজিগুলো আমি ফলো করব। একটা হচ্ছে অড প্রাইসিং। অড প্রাইসিং এটা একদম রেগুলার আমরা দেখি। এই যে যেমন ধরেন কোনো প্রোডাক্ট কিনতে গেলে এটা প্রোডাক্টের প্রাইস 500 টাকা, এটা যতটুকু না আমাদেরকে স্টাক করে তার চেয়ে বেশি স্ট্রাইক করে প্রোডাক্টের প্রাইস 499। 499 টাকা হয়। তাহলে কি অড প্রাইসিং? ইট ইজ আ টেকনিক ওয়্যার দ্য প্রাইস এন্ডস ইন আ অড নাম্বার। প্রাইসটা একটা অড নাম্বারে শেষ হয়। তার মানে কি 3, 5, 7, 9 এইরকম, মানে কি রাউন্ড ফিগার না, একটা অড প্রাইস ইভেন নাম্বারে শেষ না হয়, একটা অড নাম্বারে এটা শেষ হয়। এই যে 499 টাকার 1 টাকার পার্থক্য, 500 টাকা আর 499 টাকা, বাট স্টিল ইট মেক আ ডিফারেন্স। অ্যাজ এ কনজিউমার এটা সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট যে হ্যাঁ এটা 4-এর ঘরে আছে, এই প্রাইসটা, এই প্রোডাক্টের প্রাইসটা এখনো 4-এর ঘরে আছে, ইট হ্যাজন্ট এক্সিটেড দ্য 4 ডিজিট। হ্যাঁ, সো এই জিনিসটাই মাথায় রেখে মার্কেটাররা দে ক্যান ফলো দ্য অফ প্রাইসিং স্ট্র্যাটেজি, যে 499 টাকা রাখা, বা আমার যেমন ধরেন 15 টাকা না রেখে 13 টাকা রাখা, অথবা একদম 50 টাকা না রেখে ফর এক্সাম্পল যেমন ধরেন 47 টাকা রাখা। সো এটা কি? এটা হচ্ছে অফ প্রাইসিং which can create a psychological impact over the consumer so that they feel that the product price is much more lower, but they feel an interest, এটা একটা ইন্টারেস্ট ফিল করে। হ্যাঁ, আমাদের সাইকোলজিক্যালি এটা আমরা হচ্ছে খুবই ইন্টারেস্ট ফিল করি। এরপর আছে প্রাইস লাইনিং। প্রাইস লাইনিং হচ্ছে আপনার যতগুলো প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলো যদি সিমিলার ক্যাটাগরির হয়, তার মানে সেম লাইনে যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলোর প্রাইসগুলো একই রকম হবে। ঠিক আছে, সিমিলার প্রোডাক্টগুলো, তার মানে একটা প্রোডাক্ট লাইনে আমার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্ট লাইনের মধ্যেই সবগুলো প্রোডাক্টের দাম আমি একই রকম রাখতে পারি। তার মানে ডিফারেন্স আমার স্ট্র্যাটেজি ফলো না করে, যেহেতু সিমিলার টাইপের প্রোডাক্ট, আমি কি করতে পারি ওই প্রোডাক্ট লাইনের সবগুলো প্রোডাক্টের প্রাইস আমি একই রকম রাখতে পারি। তাহলে এটা আমার জন্য একটা ইজি টু ম্যানেজ দোজ প্রোডাক্টস, অ্যাজ ওয়েল এস ইট উইল বি ইজিয়ার ফর দ্য কাস্টমার টু আইডেন্টিফাই দ্য ভ্যালু অফ দ্য প্রোডাক্ট অ্যাজ ওয়েল। ঠিক আছে, বুঝা গেছে? যেমন ধরেন হতে পারে হ্যাঁ, যেমন ধরেন আপনারা মেলাতে যান বা যে কোনো দোকানে যান, দেখেন না ওখানের মধ্যে বলে এই এই কানের দুলগুলো সবগুলো 100 টাকা। অনেক রকমের কানের দুল আছে, কিন্তু এই কানের দুল সবগুলো 100 টাকা, বা এখান থেকে যা কিনবেন সব হচ্ছে 50 টাকা, এখান থেকে যা কিনবেন সবকিছু হচ্ছে 80 টাকা, দাম ঠিক করা থাকে। তার মানে কি ওখানে বিভিন্ন রকমের কানের দুল থাকতে পারে, বড় কানের দুল, ছোট কানের দুল, টপ কানের দুল, ঝুমকা কানের দুল, বাট all of them are priced similarly because of the similar categories of একই প্রোডাক্ট লাইনে হওয়ার কারণে এটাকে কি করা হয়েছে, সিমিলার প্রাইস তাদের কাছ থেকে ক্লেম করা হয়েছে কাস্টমারের কাছ থেকে। যেমন ধরেন আপনারা এই যে বিভিন্ন যে ওটার নাম যেন কি বঙ্গবাজার বলে না, বঙ্গবাজার না, আর ওই যে গুলিস্তান, ঢাকা কলেজের সামনে যেটা আছে আর কি, ধানমন্ডি হকার্স, ঢাকা কলেজের সামনে ফুটপাতে যে কাপড় চোপড় বিক্রি করে না। জি ম্যাম। হ্যাঁ, ওখান থেকে তো আমরা সবাই কিনি, তো ঘরের কাপড় চোপড় ইভেন ভালো ভালো জিনিসই পাওয়া যায়। তো ওখানে অনেক সময় কিন্তু থাকে যে বিভিন্ন রকমের টি শার্ট বলেন, প্যান্ট বলেন, ইভেন স্যান্ডেল বলেন, ওখানে সবগুলো হচ্ছে 100 টাকা। ইভেন ঘরের যে বিভিন্ন রকমের জিনিস থাকে, ওই যে ওইটাকে কি বলে, মশলা গুঁড়া করার কতগুলো ইয়ে থাকে না, ওইটাকে বাংলা কি বলে ভুলোতে গেলাম, ওই যে বুড়া বুড়িরা আছে না পান খায় এরকম করে ঢুকে ঢুকে, ওই জিনিসগুলা থাকে। বা ইভেন আরো অনেক রকমের ঘরের যে আমার নেসেসিটিস গুলো আছে ওগুলো থাকে একটা ঠেলা গাড়ির মধ্যে নিয়ে বসে, এবং বলে সবগুলো হচ্ছে 100 টাকা, যা নিবেন তাই 100 টাকা। এটা কি তার প্রোডাক্ট লাইনের মধ্যে যে জিনিসগুলো আছে সবগুলো একই দামে সে হচ্ছে দিয়ে দিয়েছে। সো আমরা আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ সবগুলো একই ধরনের বা একই কোয়ালিটির, এখান থেকে আমরা চুজ করতে পারি।
এই জিনিস একই কনসেপ্ট গুলো কিন্তু ওই যে বিভিন্ন সিডি বিক্রি করে না, ডিভিডি বিক্রি করে না মিউজিক শপগুলোতে বা মিউজিক স্টোরগুলোতে, ওখানেও কিন্তু একই রকম স্ট্র্যাটেজিগুলো ফলো করা হয়। বা বিভিন্ন যে আমার মুভির যে আমরা ডিভিডি বা সিডি কিনি না, ওগুলোর ক্ষেত্রেও। নেক্সট যে আমার স্ট্র্যাটেজি আছে এটা হচ্ছে লিডার প্রাইসিং। ম্যাম হ্যাঁ বলবেন। ম্যাম ওই একজন অ্যাড হইতে চাইতেছে, ও নাকি অ্যাড হইতে পারতেছে না। আমার এখানে বারবার নোটিফিকেশন আসছে বাট কাউকে দেখাচ্ছে না। আচ্ছা এটাই সরি আমি দেখিনি। আচ্ছা, সো যেটা বলছিলাম লিডার প্রাইসিং। লিডার প্রাইসিং হচ্ছে এটাকে বলতে পারি আচ্ছা, এটা হতে পারে এরকম, যেমন ধরেন আপনার প্রোডাক্টের প্রাইস এমনিতে ধরেন 100 টাকা ছিল, বাট আপনি হঠাৎ করে প্রোডাক্টের দাম বাড়ানোর বিক্রি বাড়ানোর জন্য বা সেলস ভলিউম ইনক্রিজ করার জন্য, মার্কেট শেয়ার ইনক্রিজ করার জন্য আপনি প্রোডাক্টের প্রাইস কি করলেন 80 টাকা করে দিলেন। অথবা ধরেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছেন, বা একটা কিনলে আরেকটা ফ্রি পাচ্ছেন। হ্যাঁ, তখন এটা হচ্ছে লিডার প্রাইসিং বলে। সো এটা কি করছে স্বাভাবিকভাবে নর্মালি হচ্ছে ধরেন আমরা রেগুলার যে প্রোডাক্টগুলো কিনি বা এই যে বিভিন্ন শপ কনভেনিয়েন্স শপগুলোতে যাই, স্টোরগুলোতে যাই, তখন যখন দেখি এই ধরনের কোনো অফারগুলো আসে, আমরা কি করি, আমরা হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো পারচেস করে থাকি। যদিও আমাদের প্রোডাক্টের নিড না থাকে, তাও আমরা কি করি, ওই প্রোডাক্টটা পারচেস করে থাকি। সো এটাকে বলা হয় যেমন এটাকে আমরা বলতে পারি যে উইন্ডো শপার আছে না, উইন্ডো শপারও বলা যায় না। উইন্ডো শপার মানে হচ্ছে ধরেন যারা হচ্ছে কেনার পারপাসে যায় না, জাস্ট ঘোরার পারপাসে যায়, বাট আলটিমেটলি দে এন্ড আপ বাইং সামথিং। যে এমনি গিয়েছে, কোনো কাজ ছিল না, এমনি দরকার ছিল না, বাট কোনো কিছু কিনে আবার মানে আসার সময় ঠিকই কোনো কিছু না কোনো কিছু কিনে নিয়ে আসে, এটাকে উইন্ডো শপার বলে। বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে ইনসিডেন্টাল পারচেস। ইনসিডেন্টাল পারচেস হচ্ছে দ্যাট মিনস ওখানে ওই সময় অফার যখন চলছিল বা ওখানে যখন বলা হচ্ছিল ওই সময় আপনি ছিলেন, সেটা শুনেছেন, সেই সময় আপনি এটা পারচেস করেন। ফর এক্সাম্পল যেমন ধরেন আমরা যখন বাজার করতে চাই, মাসিক বাজারগুলো করি, তখন ওখানে বিভিন্ন সেলস রিপ্রেজেন্টেটিভ থাকে, যেমন ধরেন স্বপ্ন মিনা বাজার এরা এখানে আর কি। তো ওখানে ওরা বলে, ধরেন আমাকে বলে যে আপনি কি কিনতে এসছেন, ধরেন আমি ফ্রোজেন কোনো কিছু কিনতে গেছি, আমি ফ্রোজেন জিনিসগুলো যেই ফ্রিজে রাখে ওখানে সামনে গেলে তারা আমাকে জিজ্ঞেস করে আগে দেখে যে কি কিনছি। যখনই ধরেন আমি একটা নাগেটসের প্যাকেট হাতে নিয়েছি, সাথে সাথে পাশ থেকে একজন বলে হ্যাঁ আপনি নাগেটস দেখছেন, এই ইফাদেরটাও দেখতে পারেন, এটা কিন্তু ভালো, খুব ভালো, এটা নতুন এসেছে এবং দামও অনেক কম। এটা হচ্ছে কি লিডার প্রাইসিং, when you are offering your product at a lower price for gaining market share or increasing your sales volume. এটা কিছু সময়ের জন্য হতে পারে, যে সাময়িক সময়ের জন্য বা কিছু সময়ের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে লিডার প্রাইস। দেন আবার কি কেউ এসেছে না? Then suggested retail pricing. Suggested retail pricing হচ্ছে যেমন ধরেন ম্যানুফ্যাকচারার, ধরেন আপনি হচ্ছেন একজন স্মল বিজনেস ওনার, আপনার হচ্ছে রিটেল শপ আছে, একটা মুদি দোকান আছে। এখন আপনি যে প্রোডাক্টগুলো সেল করছেন সেগুলো যে ম্যানুফ্যাকচারার বানায়, তারা কি এমআরপি সেট করে দেয় না? এমআরপি মানে কি, এই যে বিভিন্ন প্রোডাক্টের গায়ে লেখা থাকে এমআরপি। এমআরপির ফুল মিনিং কি বলেন তো? চিপসের গায়ে বা জুসের প্যাকেটের গায়ে বা চকলেট বিস্কিট যা কিনে বা যে কোনো জিনিস আমরা পারচেজ করি, ওখানে কিন্তু লেখা থাকে এমআরপি বা সর্বোচ্চ খুচরা মূল্য, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। হ্যাঁ, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। সো এটাই সাজেস্টেড রিটেল প্রাইসিং বলা হচ্ছে, which is set by the manufacturer। যে আমি হাইয়েস্ট এটার চেয়ে বেশি আমি কি করতে পারবো না, আমি ক্লেম করতে পারবো না। সো আমাকে যখন এই ধরনের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব, ম্যানুফ্যাকচারার যারা হচ্ছে ফিক্স করে দেয় হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম রিটেল প্রাইসিং, এখানে আমাকে আলাদা করে আর কোনো স্টাডি করতে হবে না, রাদার আই শুড গো উইথ দ্য সাজেস্টেড প্রাইস। ঠিক আছে, বুঝা গেছে সাজেস্টেড রিটেল প্রাইসিং? ইয়েস ম্যাম। এরপরে অপরচুনিস্টিক প্রাইসিং। অপরচুনিস্টিক প্রাইসিং হচ্ছে when the marketer or the small business owner they can claim some extra price from the market when there is a scarcity or when there is a lack of supply in compared to demand.
ডিমান্ডের চাইতে সাপ্লাই যদি কম থাকে, একটা যদি স্কারসিটি ক্রিয়েট হয়, ওই সময় আমি যদি প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দিতে চাই সেটাকে বলবো কি অপরচুনিস্টিক প্রাইস। যেহেতু মার্কেটে ডিমান্ড আছে বাট সাপ্লাই কম, আমার কাছে প্রোডাক্টের স্টক আছে, সো আমি কি করতে পারি, আমি আমার প্রোডাক্টের দামটা বাড়িয়ে বিক্রি করতে পারি, যেটা হয় আর কি। এই যে পেঁয়াজ ইম্পোর্ট ইয়েস ম্যাম। না করা গেলে পেঁয়াজের দাম বেড়ে যায়, সেম জিনিসটাই, এটাই অপরচুনিস্টিক প্রাইসিং। সো এটা হচ্ছে অনেক সময় মার্কেটাররা বা আমার যে এন্টারপ্রেনাররা আছে তারা অনেক সময় ফেক স্কারসিটি ক্রিয়েট করে। দ্যাট মিন্স সাপ্লাই ঠিকই আছে বাট তারপরে তারা কি করে, এই ফেক স্কারসিটি ক্রিয়েট করার জন্য তারা মার্কেটে প্রোডাক্টটা ছাড়ে না, দাম বাড়িয়ে এরপরে কিছুদিন পরে তারা আবার সেটা কি করে ছাড়ে। ঠিক আছে, এটা অপরচুনিস্টিক প্রাইসিং। এরপরে হচ্ছে ডিসকাউন্টস দ্যাট উই অফার। দ্যাট মিনস আমরা যখন আমাদের রেগুলার প্রাইসের চাইতে একটু প্রোডাক্টের প্রাইসটা আমি কমিয়ে দিব তখন সেটাকে ডিসকাউন্ট বলি। সেটাকে আমরা বলতে পারি মার্ক ডাউন। হ্যাঁ, মার্ক ডাউন তার মানে আমরা প্রোডাক্টের প্রাইসটা কি করলাম, কমিয়ে দিলাম। সো বিভিন্ন রকম হতে পারে। সো এরকম অনেক রকমের অপশনস আছে যে আমরা টোটাল পারচেসের উপরে আমরা একটা ডিসকাউন্ট অ্যামাউন্ট প্রোভাইড করতে পারি, অথবা আমরা যেমন ধরেন ফ্রিকোয়েন্সির উপর বেস করে ডিসকাউন্ট দিতে পারে, অথবা মাল্টিপল ইউনিট প্রাইসিং হতে পারে। ফর এক্সাম্পল যেমন ধরেন একটার দাম হচ্ছে 10 টাকা বা তিনটার দাম হচ্ছে আপনার 25 টাকা, এটা হচ্ছে কি মাল্টিপল ইউনিট প্রাইসিং। তো একটা মানুষের একটাই কিনলেই চলবে, বাট যেহেতু সে 5 টাকা কমে আর আরো দুটা পেয়ে যাচ্ছে, তো সে কি করবে, অবশ্যই তিনটা পারচেস করবে ইনস্টেড অফ পারচেসিং ওয়ান। যেহেতু 10 টাকা দিয়ে একটা পাচ্ছে, আলাদা আলাদা একটা একটা করে কিনতে গেলে তার 30 টাকা খরচ হবে। এখন একসাথে তিনটা কিনলে তার 5 টাকা কম খরচ হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মাল্টিপল ইউনিট প্রাইসিং। এরপরে ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল প্রাইসিং। জিওগ্রাফিক্যাল প্রাইসিং দ্যাট মিনস ইয়োর প্রাইস উইল ভ্যারি ডিপেন্ডিং অন দ্য লোকেশন, depending on the customer whom you are serving. That means the specific location that your customers are holding and when you are serving them. Location wise আপনার প্রাইসটা ভ্যারি করবে। এটাকে কি বলছি, জিওগ্রাফিক্যাল। তার মানে আপনার এরিয়ার আশেপাশে যতগুলো জায়গায় আপনি কি করেন, বিজনেস কন্ডাক্ট করেন, আপনার প্রোডাক্ট সেল করেন, লোকেশন ওয়াইজ আপনার প্রোডাক্টের প্রাইস ডিফারেন্ট হবে। যেমন ধরেন এই যে কুরিয়ার চার্জ আমরা বলে থাকি যে ইনসাইড ঢাকার মধ্যে হলে 50 টাকা বা 60 টাকা, আবার কি ঢাকার আউটসাইড হলে কুরিয়ার চার্জ হচ্ছে 100 টাকা, ধরে না? এটাকে কি বলে, এটাকে বলছে জোন প্রাইসিং। দ্যাট মিনস ইয়োর প্রাইস উইল বি ডিফারেন্ট অ্যাকর্ডিং টু দ্য জোন। এটা কিসের উপর বেস করে ডিফারেন্স হয়, বিকজ of the transportation cost that you have to face. আপনাকে আপনার ট্রান্সপোর্টেশন, ফর এক্সাম্পল আপনি ঢাকা থেকে, ঢাকার ভিতরে আপনি যখন আপনার প্রোডাক্ট সার্ভ করবেন, অথবা ধরেন আপনার বাসা ধানমন্ডিতে যখন আপনি প্রোডাক্টটা ডেলিভারি দিবেন, যতটুকু না খরচ হবে, আপনাকে যদি বলা হয় বাড়ি ধারা গিয়ে আপনাকে প্রোডাক্টটা ডেলিভারি দিতে হবে, তার চেয়ে বেশি খরচ হবে ট্রান্সপোর্টেশন কস্ট। সো এই কারণে প্রোডাক্টের প্রাইসটাও কি হয়, ডিফারেন্ট হয় ফাইনাল যে প্রাইসটা আছে, বিকজ অফ দ্য কস্ট দ্যাট ইউ হ্যাভ টু মেক ডিউ টু ট্রান্সপোর্টেশন। সো জোন ওয়াইজ যখন আমার প্রাইসিংটা ডিফারেন্ট হয় তখন সেটাকে বলা হয় আমার জোন প্রাইসিং। যখন আমার প্রাইসিংটা জোন ওয়াইজ ডিফারেন্ট হয় না, তার মানে ঢাকা হোক চিটাগং হোক সবার জন্য ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, তখন এটা হচ্ছে কি ডেলিভার্ড প্রাইসিং। দ্যাট মিনস ইয়োর প্রাইস উইল নট ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য লোকেশন, রাদার ইউ আর মেকিং less expense or making high expense, it doesn't matter. তার মানে আপনি ঢাকার ভিতরে যদিও আপনার কম টাকা লাগছে, তারপরে আপনি কি সেম একটা অ্যামাউন্টে চার্জ করবেন ফর অল ওভার বাংলাদেশ। এটাকে বলা হয় ডেলিভার্ড প্রাইসিং। আরেকটা হচ্ছে কি এফওবি, যেটা মানে হচ্ছে দ্যাট মিনস অল অফ দ্য এক্সপেন্সেস which is occurred while shipment, আমার প্রোডাক্ট মানে শিপ করার জন্য বা প্রোডাক্টটা আপনার কাছে জানার জন্য শিপমেন্ট কস্ট যেটা হবে, দিস হ্যাভ টু বি বিয়ার্ড বাই দ্য কাস্টমার। এটাকে বলা হয় কি এফওবি। ঠিক আছে, শিপ চার্জের মধ্যে, শিপমেন্টের মধ্যে কি হতে পারে, আমার শিপমেন্ট কস্ট আছে, ওয়েট কস্ট আছে, সবগুলো এখানের মধ্যে ইট হ্যাজ টু বি পেড বাই দ্য কাস্টমার। এটা হচ্ছে কি এফওবি। বুঝা গেছে? Yes, ma'am. আচ্ছা, জি ম্যাম।
ফাইনাল যে টপিক সেটা হচ্ছে ফাইনাল টপিক কি, হ্যাঁ এটা হচ্ছে প্রাইসিং মেথডস দ্যাট ইউ ক্যান চুজ ফ্রম দিস। কোনটাকে আপনারা চুজ করতে পারেন, কোনটা করতে হয়। এখানে আমি ইন শর্ট বলতে যে মার্কআপ প্রাইসিংটা কি। মার্কআপ প্রাইসিং হচ্ছে আমার যে টোটাল কস্ট আছে আমার প্রোডাক্টটা ম্যানেজ করতে বা প্রোডাক্টটা আমি আমার মানে আমার আয়ত্তে আনতে যতটুকু খরচ হয় সেই খরচের উপরে একটা পার্সেন্টেজ অথবা একটা পার্টিকুলার অ্যামাউন্ট আমি কি ধরতে পারি, প্রফিট নিতে পারি। ঠিক আছে, সো এটাকে বলা হয় মার্কআপ প্রাইসিং। দ্যাট মিনস কস্ট প্লাস প্রফিট। তার মানে a specific amount of money that you want to generate as a mean of profit. It can be a specific value or it can be a specific percentage. যে 5% আমি আমার কস্টের 5% অথবা 10% অথবা 15% আমি কি করতে চাই, প্রফিট করতে চাই। সো ফর এক্সাম্পল কস্ট হচ্ছে আপনার 10 টাকা, এখন আপনি বললেন আপনি 10% আপনি প্রফিট করবেন। সো আপনার ফাইনাল প্রাইস হবে কি 10 টাকার 10% কত, 1 টাকা, 11 টাকা, রাইট। সো 11 টাকা হবে আপনার কি প্রাইস। এরপর আসি ফলো দ্য লিডার। ফলো দ্য লিডার হচ্ছে এখানে কিছু করতে হবে না, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা সার্ভিস নিয়ে যে প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্ট যদি অন্য কোনো কম্পিটিটর অথবা যে মার্কেট লিডার আছে, মার্কেট লিডার হচ্ছে সেম প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং হি অর শি ইজ দ্য ওয়ান হু ইজ হ্যাভিং দ্য ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য মার্কেট শেয়ার, তখন তাদেরকে কি মার্কেট লিডার বলে। সো সে কি প্রাইসিং ফলো করছে। সো আপনি হচ্ছে কোনো অ্যানালাইসিসে না গিয়ে তার মতোই প্রাইসটা সেট করতে পারেন। ফর এক্সাম্পল আপনি একটা সাবান নিয়ে বিজনেস স্টার্ট করতে চান, এখন সাবান তো অনেকগুলো আছে, এখন মার্কেট লিডার ফর এক্সাম্পল ধরলাম লাক্স। এখন লাক্স তারা তাদের সাবানের দাম রেখেছে, ছোট একটা লাক্সের দাম 12 টাকা। এখন আপনি এত গবেষণা না করে আপনি কি করেন, আপনি আপনার সাবানের দামও 12 টাকা রেখে দেন। এই স্ট্র্যাটেজিটা হচ্ছে কি ফলো দ্য লিডার। একটা হচ্ছে বিলো মার্কেট। বিলো মার্কেট হচ্ছে দ্যাট মিনস মার্কেটে যে প্রাইস আছে তার থেকে একটু কমিয়ে রাখবেন, টু গ্র্যাব দ্য মার্কেট, মার্কেট একটু গ্র্যাব করার জন্য। সো এখানে হচ্ছে আপনি কি করতে পারেন অ্যাজ আ নিউ কামার, আপনার প্রোডাক্টের অ্যাকসেপ্টেবিলিটি বাড়ানোর জন্য অথবা একটা প্রমোশনাল একটা বাফার দেওয়ার জন্য আপনি কি করতে পারেন, ধরেন 12 টাকার জায়গায় আপনি বললেন 11 টাকা, আপনার সাবানের দাম হচ্ছে 11 টাকা। হচ্ছে কি when you will be setting your price below the market price which is paid by the consumer. ফাইনাল যেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডজাস্টেবল অর ডাইনামিক। তার মানে এখানে ফিক্সড কোনো প্রাইস নাই। এই যে আমরা বার্গেন করে যে পারচেস করে থাকি বা এই যে বেচা কেনা হয়ে থাকে এটাকে বলা হয় অ্যাডজাস্টেবল অর ডাইনামিক প্রাইস। এই যে শাড়ির দোকান বলেন বা বিভিন্ন থ্রি পিসের দোকান বলেন, ইভেন এই যে নিউ মার্কেটে গেলে বা বঙ্গবাজারে যান, এই যে আমরা কি করি বা বইয়ের দোকানে আমরা বই কিনতে চাই, কি করে ওখানে বলে হ্যাঁ 5,000 টাকা, আমরা বলছি না 5,000 টাকা না 3,000 টাকা, এরকম করে আলটিমেটলি একটা পয়েন্টে আমরা দুজনই এগ্রি করি, তারপর আমরা করে পারচেস করি। এটা হচ্ছে অ্যাডজাস্টেবল অর ডাইনামিক প্রাইসিং। So as a small business owner, you can choose any of the options that you feel comfortable. এই পর্যন্ত এই চ্যাপ্টার। So that's all for today. If you have any question, you can. কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। কোনো কোয়েশ্চেন আছে কারো? অ্যাসাইনমেন্ট রিলেটেড কিছু যদি আমাদের বলতেন। কি বলবো বলেন, কি শুনতে চান বলেন। আপনি তো লিখে দিয়েছেন আমাদের, এটা আমাদের আরো কিভাবে করলে ইফেক্টিভ হবে যদি আপনি কোনো সাজেশন দিতেন ম্যাডাম। আমি তো অলরেডি সাজেশনও দিয়ে দিয়েছি আপনাদেরকে, ওই রিলেটেড কিছু ভিডিওস লিংকও আমি দিয়েছি, সেখান থেকে ইউ ক্যান এক্সপ্লোর এন্ড গেট সাম নিউ আইডিয়াস, আপনারা ইজিলি পেতে পারেন। ম্যাম আচ্ছা ম্যাম, আমরা কি যে কভার পেজটা যে করব প্রজেক্টের, ওখানে কি আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট প্রজেক্ট লিখতে পারবো? মানে এটা কি লেখা যাবে? না মানে না, মার্কেটিং ম্যানেজমেন্ট প্রজেক্ট কেন লিখবেন? আপনাদের এসএমই রিলেটেড আপনাদের যে কাজ দেওয়া হয়েছে সেই রিলেটেড আপনাদের টাইটেল হবে, কোনো টাইটেল। জি ম্যাম, ঠিক আছে। ম্যাম আমাদের যদি অ্যাসাইনমেন্টের সময় একটু বাড়ানো হতো তাহলে ভালো হতো। সময় বাড়ানো যাবে না, আমাদের শেষ করতে হবে, তো সময় বাড়ানো যাবে না। We hardly have 2 or 3 classes, আমাদের আর 2 থেকে 3টা ক্লাসের মতো লাগবে। ম্যাম প্রবলেম
ম্যাম প্রবলেম হচ্ছে যে আমরা যে মানে ফিজিক্যালি তো সবাই একসাথে বসতে পারছি না, সো সর্বোচ্চ একজন বা দুজনে হচ্ছে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হচ্ছে, সবাইকে অ্যাড করা সম্ভব হচ্ছে না, এজন্য হচ্ছে কেন মানে সম্ভব হবে একজনের না কেন? উপর। সম্ভব না হওয়ার কি আছে? এটা তো খুবই ইজি। যে যার যার পার্টটা করবে, যে যার যার পার্ট করে সে চাইলে ওটা আহ, মানে ছবি তুলে স্ক্যান করে পাঠিয়ে দিতে পারে, বা যে কোনো ভাবে এটা ম্যানেজ করা যেতে পারে। এটা তো এমন না যে ফিজিক্যালি থেকে করতে হবে। এটা আপনাদের বুদ্ধি বুদ্ধি খাটান। এসএমএস এ ম্যাম যার যারটা করে যদি একসাথে ভিডিও অ্যাড করে দিই তাহলে কি হবে এটা আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও হবে। হ্যালো ম্যাম, আমরা কি পাওয়ার পয়েন্টে করতে পারবো? পাওয়ার পয়েন্টে না, পাওয়ার পয়েন্টে করতে পারবেন না। আর কিছু? করেন করেন, এখনো শুরু করেন নাই, বোঝা যাচ্ছে। সো যখন শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কিভাবে শেষ করতে হবে, ঠিক আছে? সো ম্যাম 10 তারিখ পর্যন্ত টাইম দিলে ভালো হয় আমাদের জন্য। না, 10 তারিখ পর্যন্ত টাইম দেওয়া যাবে না। 3 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি না? 7 তারিখ ম্যাম। 7 তারিখ। না ম্যাম 7 তারিখ। 7 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি, তাহলে আর কোনো কথাই নেই। 7 তারিখে দেখা হবে আপনাদের ভিডিও নিয়ে, তখন আমাকে ওটা দেখাইতেই হবে যেভাবে পারেন। দেখাতে পারলে মার্কস দেবো, দেখাতে না পারলে গোল লাগাবেন, ঠিক আছে? তো এর আগে আমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে। এখনো উই হ্যাভ 2 মোর চ্যাপ্টার্স টু গো, আর 2টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে দেখা হবে আবার সেম টাইমে, মানডেতে, সরি মানডেতেই তো। সো টিল দেন হ্যাভ আ গুড উইক। কারো কোনো যদি প্রবলেম থাকে, খুব ক্রুশাল কোনো প্রবলেম থাকলে তখন আমাকে জানাবেন অবশ্যই। আর এটা এমন কোনো কঠিন কিছু না, ইউ ক্যান ম্যানেজ বাই ইয়োরসেলফ। আপনারা এখন অনেক বড় হয়ে গেছেন, অবশ্যই ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে? সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ অল। হ্যাভ এ গুড ডে ম্যাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। Bye.